আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলুন রবি ভাইয়ের পাঠানো প্রথম ঘটনা শুরু করি। এই ঘটনাটি রবি ভাই শুনেছেন ওনারই এক কলিগ, যার নাম হচ্ছে সোমা। এই সোমা আপুর শ্বশুরবাড়ি হচ্ছে টাঙ্গাইলে। সোমা আপুর শ্বশুরবাড়ির পরিবার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি তৈরির সাথে যুক্ত আছেন। যে ঘটনাটি উনি আমাদের রবি ভাইকে বলেছেন, এটি কিন্তু উনি ওনার শ্বশুরের কাছ থেকে শুনেছেন। ঘটনাটি ঘটেছিল 2001 সালে। ঘটনাটির স্থান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পারখি ইউনিয়নের আমজানি গ্রামে। ওই গ্রামে একটা পরিবার আছে যারা অন্যান্য পরিবারের মতোই এই শাড়ি শিল্পের সাথে যুক্ত ছিল। তো ওই পরিবারের একজন সদস্য, যার নাম হচ্ছে রেওয়াজ। এই রেওয়াজ লোকটা উনি ওনার বাবা দাদার যে ঐতিহ্য সেটাই ধরে রেখেছিলেন। রেওয়াজ বাড়ি করেছেন ওনার শ্বশুরবাড়ির এলাকাতেই, তবে শ্বশুরবাড়ির এলাকাটা ওনাদের যে এলাকা একদম কাছাকাছি আর কি। আর ওনাদের যে কারখানা বা যেখানে ওনারা কাজ করেন এটা কিন্তু ওনার যে বাবার বাড়ি, অর্থাৎ ওনার যে মেইন বাড়ি, সেই মেইন বাড়ির পাশেই আর একটা ঘর আছে। ওই ঘরে কয়েকটা তাঁত রয়েছে, সেখানে শাড়ির কাজগুলো করে থাকেন। রেওয়াজ এবং তার বাবা দাদা এনারা প্রত্যেকেই কিন্তু ঐতিহ্যগতভাবে দুর্দান্ত সব শাড়ি তৈরি করতে পারতেন। অন্যদের থেকে ওনাদের শাড়িগুলো আরও অনেক ভালো হতো। তো ওখানে রেগুলার তো উনি কাজ করছেন, ওনার আরও কিছু কারিগর আছে, তারাও কাজ করছে। তো এরকম কাজ তো প্রতিদিনই করতে হয়। সাধারণত দেখা যায় যে রাত 10টার মধ্যে কাজ শেষ হয়ে যায়, তবে বিশেষ কিছু অর্ডার যদি থাকে তাহলে রাত জেগে কাজ করতে হয়, পালাক্রমে ডিউটি করতে হয়। তারপর দেখা যাচ্ছে যে এমন কিছু স্পেশাল শাড়ির অর্ডার যেগুলো কিন্তু অন্য কারিগর দেওয়া হয় না, ভালো ভালো কারিগর এটার জন্য দরকার হয়। তখন কিন্তু কাজের যে চাপ এটা বেড়ে যায়। আর ঈদ বা স্পেশাল কোনো অকেশনের আগে এমনিতেও তো দেখা যাচ্ছে যে কাজের চাপ বেশি থাকে। আর শীতকালে দেখা যাচ্ছে যে বিয়ে শাদীর প্রোগ্রাম থাকে, এই কারণে তখনও কিন্তু এই শাড়ির চাহিদাটা বেশিই থাকে। তো এমন এক রাতে তখন কিন্তু কাজের এতটা চাপ ছিল না। রাত তখন 10টা সাড়ে 10টার মতো বাজে। তখন ওনার সব কারিগর যে যার মতো বাড়িতে চলে গেছে। রেওয়াজ ছিল, তার হাতে একটু কাজ ছিল, এই কাজটা শেষ করে উনি চলে যাবেন। তো কাজটা একদম শেষ দিকে হঠাৎ করে বাইরের থেকে একজন ডাক দেয় যে রেওয়াজ, ও রেওয়াজ। তখন উনি ভেতর থেকে বলেন যে কে, বাইরে কে? তখন বাইরে থেকে বলে যে আমাকে তুমি চিনবে না, তোমার সাথে দেখা করতে আসছি, শাড়ি নিয়ে কথা বলবো। তখন উনি বলেন আচ্ছা আপনি আসেন, ভেতরে আসেন। ওই যে ঘরটা, ওই ঘরে ঢোকার দরজাটা কিন্তু প্রায় 6 ফুট উচ্চতার ছিল। রেওয়াজ খেয়াল করলেন যে ওই লোকটা মাথাটা নিচু করে দরজা দিয়ে ঢুকলো, তার মানে হচ্ছে ওনার উচ্চতা 6 ফুটেরও বেশি। তবে একদম 9-10 ফুট এরকম না, তার উচ্চতা 6.5 ফুটের মধ্যেই হবে, মানে 6 ফুট 3 ইঞ্চি থেকে 6 ফুট 6 ইঞ্চি এরকম আর কি উচ্চতা হবে আর কি। তো মাথাটা একটু নিচু করে ভিতরে ঢুকলেন। লোকটা একটা ফতুয়া পরা ছিল, সাদা ফতুয়া, পরনে সাদা লুঙ্গি জাতীয় কিছু একটা ছিল, আর তার মাথায় একটা পাগড়ি ছিল। ওই পাগড়ির মধ্যে আবার সোনালি সুতো দিয়ে নকশা করা। হাতে একটা ব্যাগ ছিল। তো রেওয়াজের কাছে এসে বললেন যে আমি তো শাড়ির অর্ডার নিয়ে কথা বলবো। এই লোকটাকে আগে কখন উনি দেখেননি। আর তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক অপরিচিত লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনাদের কাছে আসেন, সুতা দিয়ে যায়, ডিজাইন দিয়ে যায়, বা কিছুই দেয় না কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে যায়, টাকা দিয়ে যায়, ওই অনুযায়ী ওনারা তৈরি করেন। সুতরাং ওখানে কোনো আগন্তুক আসবে এটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা হওয়ার হামেশাই আসে। দেখা যাচ্ছে অনেকে এত রাত্রে এসে পৌঁছেছেন সেখানে, ওরা 2-3টার সময় এসেও ডাকাডাকি করে। সুতরাং এটা ওনাদের জন্য নতুন কিছু না। যেখানে এত রাত্রে ডাকাডাকি করে আর তখন তো রাত 10:30টার মতো বাজে, এটা তো কোনো রাতই না ওই হিসাব করলে আর কি। তো ওই লোকটা আসেন, এসে বলেন যে আমার তো মেয়ের বিয়ে, আমার 14টা শাড়ির অর্ডার আছে, এই 14টা শাড়ি আমার লাগবে, কিন্তু সময় মাত্র 4 দিন, 4 দিনের মধ্যে এটা লাগবে। এদিকে 14টা শাড়ি, এ কথা শোনার পর তো এই যে রেওয়াজ উনি তো খুশি হয়েছেন যে 14টা শাড়ির অর্ডার, বাহ ভালোই হবে। আর যেহেতু বিয়ের শাড়ি, এটার পারিশ্রমিকও বেশি হয়, কাজও বেশি করতে হয়। তখন উনি বলেন ঠিক আছে, কি ধরনের শাড়ি তৈরি করতে হবে বলেন আমাকে, আমরা করে দিব। তখন উনি বলছেন যে শাড়ি তুমি তৈরি করবা এটা ঠিক আছে, তবে কিছু নিয়ম মেনে তোমাকে করতে হবে। তা হচ্ছে এই শাড়ির যাবতীয় সুতা আমি দিয়ে যাব, এই সুতা দিয়েই তোমাকে শাড়ি তৈরি করতে হবে।
আর এই শাড়িটায় অন্য কেউ হাত লাগাতে পারবে না, তোমাকেই কাজটি করতে হবে। উনি বলেন ঠিক আছে, আপনি আমাকে সুতা দেন। তখন ওই লোকটা একটা কাগজ বের করে, ওনার কাছে কলম ছিল না, রেওয়াজকে বলে তুমি একটা কলম নিয়ে আসো। তখন রেওয়াজ উনি একটা কলম নিয়ে আসেন, তখন ওই কাগজে উনি লিখে দিচ্ছেন, নিজের হাতেই লিখে দিচ্ছেন যে প্রথম শাড়ি 1250 গ্রাম, দ্বিতীয় শাড়ি 900 গ্রাম, এরকম করে বলছেন। তার মানে হচ্ছে যে এই প্রত্যেকটা শাড়ির জন্য যতটুকু সুতা, এই সুতাগুলা উনি নিয়ে এসেছেন। উনি বললেন যে 14টা শাড়ির কোনটার ওজন কতটুকু হবে আমি লিখে দিচ্ছি, তোমাকে সেই অনুযায়ী তৈরি করতে হবে, আর সুতা আমি দিব। তো 14টা শাড়ি কতটুকু ওজন হবে এগুলো সব লিখে দেওয়ার পর উনি কি করলেন, ওনার যেই ব্যাগটা নিয়ে আসছিলেন ওই ব্যাগ থেকে সুতা বের করছেন। যখন সুতাগুলো উনি বের করছিলেন, রেওয়াজ অবাক হয়ে দেখছে, এত সুন্দর সুতা উনি আগে কখনো দেখেননি। সুতাটা যখন ওনার সামনে রাখা হলো, কৌতূহলবশতই সুতাতে উনি হাত দিলেন, হাতে নিয়ে দেখলেন অত্যন্ত মোলায়েম সুন্দর সুতা। এমন সুতা উনি জীবনে কখনোই আগে দেখেননি। ওই ভদ্রলোকটা সাথে করে একটা ছোট্ট দাড়িপাল্লা নিয়ে এসেছিলেন। ওই দাড়িপাল্লাটা মনে হচ্ছে তামার বা পিতলের এরকম কিছু একটা আর কি, চকচক করছিল। স্বর্ণের বলে মনে হচ্ছিল না, আবার মনে হচ্ছে এটা স্বর্ণেরও হতে পারে, তবে স্বর্ণের মতো ওরকম চাকচিক্যময় ছিল না। ওই দাড়িপাল্লায় ওই ভদ্রলোক প্রথমে 1250 গ্রাম ওজন করলেন। আগে থেকে ওজন করা ছিল, কিন্তু মেপে মেপে দিচ্ছিলেন আর কি। আর এক একটা সুতার রং এক এক রকম উনি কাগজে লিখে দিচ্ছিলেন এবং আলাদা আলাদা করে কাগজ তৈরি করে দিচ্ছিলেন এবং বলে দিচ্ছিলেন ওই রেওয়াজকে যে এগুলো আলাদা করে রেখে দিতে, যাতে করে একটার সাথে আর একটা মিশে না যায়, কোনটা দিয়ে কি করতে হবে ডিটেলস যেন সে বুঝতে পারে। তো ওভাবে কিন্তু 14টা শাড়ির জন্য 14 রকমের রং, এই 14 রকমের রঙের সুতা উনি বুঝিয়ে দেন, ঠিক একদম ওজন করে সুতা দিয়ে যান। এবং শর্ত কিন্তু ওইটাই যে অন্য কেউ এই শাড়িটা তৈরি করতে পারবে না। এখন হইল কি যে পরের দিন তো ওই উনি কিন্তু চলে গেছেন, এই সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেছেন। আর ওই সময় নাকি 2001 সালে 3000 টাকা বায়না দিয়ে যান এবং সময় কিন্তু 4 দিন পরে উনি আসবেন, ঠিক একই সময় এটাও বলে দিয়ে যান। তো উনি তো চলে যান। তো ওই রাত্রে রেওয়াজ আর কোনো কাজ করেননি, সব কিছু বুঝে নিয়ে ওই সুতাগুলো এক পাশে রেখে উনি ওনার কারখানাটা বন্ধ করে বাসায় চলে যান। সকালবেলা আসছেন, সকালবেলা আসার পর একটা জিনিস চিন্তা করলেন যে আচ্ছা, এই সুতাগুলা যদি এখন আমার কারিগররা দেখে তাহলে এদের মধ্যে তো লোভ জায়গাটাই স্বাভাবিক, যদি কোনো কারণে সুতাটা চুরি করে নিয়ে যায় তখন তো আমি একটা বিপদে পড়ে যাব। তাই এই সুতা ওদেরকে দেখাবো না, সুতাটা আমি আলাদা করে রাখি, ওদেরকে সন্ধ্যার পরপরই ছুটি দিয়ে দেবো, এরপর শাড়ির কাজ আমি ধরবো। আশা করা যায় যে আমি 4 দিনের মধ্যে শাড়ি তৈরি করে ফেলতে পারবো। আর ডিজাইন নিয়ে কিন্তু তাদের নিজস্ব কোনো মতামত ছিল না, বিশেষ করে যিনি আসছিলেন আর কি। ডিজাইন এই রেওয়াজের কাছে যেটা ভালো মনে হয় সেভাবেই তৈরি করবে, খালি সুতাটা ওই সুতাটা মধ্যে অন্য কোনো সুতা মিক্স করা যাবে না। রেওয়াজ একটা জিনিস চিন্তা করলেন, সেটা হচ্ছে যে আচ্ছা, এই সুতার মধ্যে প্রায় একই কালারের সুতা আমি যদি আরেকটু মিক্স করে দেই, আর এই সুতাটা অর্থাৎ যে সুতাটা ওই ব্যক্তিটা দিয়ে গেছেন এখান থেকে কিছু সুতা যদি আমি রেখে দেই, তাহলে এই সুতাটা যদি অন্য কোনো শাড়ির সাথে আমি মিক্স করে কিছুটা হলেও দিতে পারি, তাহলে সেই যেই শাড়িটা সুতার কারণে একটু অন্যরকম দেখা যাবে। বিশেষ করে এমন কিছু ডিজাইনের জায়গা, ওই জায়গাগুলোতে উনি ঠিক ওই সুতাটা ব্যবহার করবেন। ওই চিন্তা করে উনি ওই 1250 গ্রামের যে সুতার যেই বান্ডিলটা ছিল সেখান থেকে একটু উনি সরিয়েছেন। তারপর মানে প্রত্যেকটা থেকে এত অল্প পরিমাণে উনি সরিয়েছেন যেটা আসলে বোঝা যায় না বা বোঝাটা মুশকিল হয়ে যায়। আর শাড়ির মধ্যে উনি অন্য সুতা কিছুটা মিক্স করেছেন, পুরোপুরি না। আর সুতা যদি কিছুটা কম হয়ে যায় এটা কিন্তু ওভাবে বোঝা যায় না, একদম ওজন না করলে এটা বোঝা মুশকিল। আর অল্প কয়েক গ্রামের বেশ কম হলে তো এটা আসলে বোঝার কথাও না। আর একটা বিষয় বলে দিয়েছিলেন, কোন শাড়ির দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে এটাও কিন্তু লেখা ছিল। রাতের বেলা থেকে কিন্তু এই রেওয়াজ কাজ শুরু করেছে, যেহেতু দিনের বেলাতে উনি কাজ করতেন না, এই কাজটা তাকেই করতে হবে, অন্য কারো হাত লাগানো যাবে না। অন্যান্য কারিগররা থাকলে তো হাত লাগাতেই পারে, তাদের সহযোগিতারও দরকার হয়, কিন্তু সহযোগিতাও নেওয়া যাবে না। এই জন্য সন্ধ্যার পরপরই কারিগরদেরকে উনি ছেড়ে দিতেন আর উনি কাজ ধরতেন। তো এভাবে করছেন, দেখা যাচ্ছে যে 4র্থ দিন চলে এসেছে, ওনার 14টা শাড়ি কিন্তু শেষ হয়নি। তখন 4র্থ দিন তো ওই রাতের বেলা ওই ভদ্রলোক এসে হাজির, এসে বলছেন যে আমার শাড়িগুলো দাও।
তখন তো এই রেওয়াজ খুব অনুনয় বিনয় করছে যে আসলে শাড়ির কাজটা শেষ করতে পারিনি, আমি তো এই কাজটা নিজের হাতে করতে হচ্ছে। অন্যান্য শাড়ির ক্ষেত্রে হলে অন্যান্য কারিগরদেরকেও সহযোগিতা করানোর জন্য নিতে হয়, কিন্তু আমি তো এখানে এটা নিতে পারছি না। আমাকে সময়ও দিয়েছেন কম, মাত্র 4 দিন, আমি তো করতে পারিনি। অনুগ্রহ করে আমাকে আর 2টা দিন সময় দেন। ইতিমধ্যে প্রায় 8টা শাড়ি হয়ে গেছে, আর 2টা দিন দিলে বাকি শাড়িগুলো আমি করতে পারবো। তখন ওই লোকটা একটু আমতা আমতা করে বলেন, সমস্যাই হয়ে গেল, তাহলে তোমার মেয়ের বিয়েটা 2 দিন পিছিয়ে দিতে হবে। বিষয়টা কেমন হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, যে শাড়িগুলো তুমি বানিয়েছো আমাকে একটু দেখাও। তো যেগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু আবার আরেকটা জায়গায়, মানে একদম লক করে রেখে দিয়েছিল এই রেওয়াজ, যাতে করে অন্য কেউ দেখতে না পারে। সেগুলো বের করে যখন ওই ভদ্রলোককে দেখানো হয়, উনি দেখে বলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি এই শাড়িগুলো নিয়ে যাই যেগুলো হয়েছে, আর কয়েকদিন পরে এসে বাকি শাড়িগুলো নিয়ে যাব। তখন এই যে রেওয়াজ, সে বলে, আচ্ছা ঠিক আছে, যেগুলো হয়েছে সেগুলো আপনি নিয়ে যান, কোনো সমস্যা নেই। তো উনি এগুলো নিয়ে চলে যান। ঠিক 2 দিন পর ওই লোক আবার আসছেন রাতের বেলা। তখন তো সব শাড়ি রেডি হয়ে গেছে। বাকি শাড়িগুলো উনি নিয়ে যান। নিয়ে যাওয়ার পর 7,000 টাকা, শুধু পারিশ্রমিক বাবদ 7,000 টাকা, তার মানে টোটাল 10,000 টাকা। 2001 সালে 10,000 টাকা, এখন থেকে 26 বছর আগে, তখন কিন্তু অনেক টাকাই বলতে হবে, বিশেষ করে ওনাদের পারিশ্রমিক যদি আমরা চিন্তা করি সেই হিসাবে আর কি। তখন এই টাকাগুলো পেয়ে তো রেওয়াজ সাহেব অনেক খুশি। তারপর তো উনি এই শাড়িগুলো নিয়ে গেলেন। এরপর এই যে রেওয়াজ, সে চিন্তা করছে, আচ্ছা এই যে অল্প কিছু সুতা যেগুলো রেখে দিয়েছি, এগুলোর তো ব্যবহার করতে হবে, দেখি কখন কি ব্যবহার করা যায়। এরপরে 2টো শাড়ি উনি তৈরি করেছেন। ওই 2টো শাড়ির মধ্যে কিছু কিছু সুতা ঢুকিয়ে দিয়েছেন স্পেশাল কিছু জায়গায়, যেখানে ডিজাইনটা আছে, যেই ডিজাইনটা অনেক চোখে পড়ে আর কি, এমন একটা জায়গায় বা একাধিক জায়গায়। তো ওইখানে ওইটা ব্যবহার করছেন। এরপর 2টো শাড়ি বিক্রিও করে দিয়েছেন উনি। বিক্রি করার পর তারপরও কেটে গেছে আরও 5-7 দিন। একদিন রাতের বেলা উনি ওনার যে কারখানাটা বন্ধ করে বাইরে বের হয়েছেন। ওনার শ্বশুরবাড়ির ওদিকে বাড়ি করেছেন, শুরুর দিকে আমি বলেছি। তো ওদিকে যখন উনি যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে। হালকা চাঁদের আলো, বোঝা যাচ্ছিল চেহারা। আর তার মাথার চুলগুলো এত বড় আর ঘন, মনে হচ্ছে যে অনেক দূর পর্যন্ত ওই চুল চলে গেছে। ওই নারী অবয়বটার চেহারা যে অনেক ভয়ঙ্কর ছিল এটাও বলা যাবে না, স্বাভাবিকই ছিল। তবে সে কোন কালারের ড্রেস পরা ছিল এটা বলা যাচ্ছে না। একটা শাড়ি জাতীয় কিছু পরা ছিল, তবে অন্ধকারে ওটা কি লাল, নীল না সবুজ এটা বোঝা যাচ্ছে না, তবে সাদা ছিল না এটা নিশ্চিত। তো ওই নারী অবয়বটা স্বাভাবিক কণ্ঠেই বলছে, অন্যান্য 8-10টা মহিলার কণ্ঠ যেরকম হয় ওরকম স্বাভাবিক কণ্ঠে বলছে, রেওয়াজ, কাজটা তুই ভালো করিসনি, অনেক মানুষের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি, যেটা নিয়েছিস সেটা দিয়ে দে। এই কথা যখন উনি শুনেছেন, উনি তখন বুঝতে পারছেন যে ভয়ঙ্কর একটা জিনিস ওনার সামনে চলে এসেছে। ওনার হাতে হারিকেন ছিল, হারিকেন ওইখানে রেখেই উনি বাড়ির দিকে দিয়েছেন দৌড়। এক দৌড়ে উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর ওনার স্ত্রীকে এই বিষয়টা খুলে বলেন, যেরকম একটা জিনিস দেখছি, আমাকে এই এই বিষয় বলছে। তখন ওনার স্ত্রী বলছেন যে ঘটনাটা কি, কেন এই বিষয়টা বললো? তখন রেওয়াজ বলতেছে যে আমি তো ঠিক বুঝতে পারতেছি না আসলে কি করলাম, কি ফেরত দিতে বলতেছে, আমার আসলে বুঝে আসছে না। আসলে এই কারণে বুঝে আসছে না প্রিয় লিসেনার্স, কারণ হচ্ছে যখন সুতা দিয়ে যায়, অনেক সময় দেখা যায় সুতো বেঁচে যায়, বা অনেক সুতো ওনারাও রেখে দেন। এই ধরনের কাজ হামেশাই হয়ে থাকে, যার কারণে এটা যে বড় ধরনের একটা অপরাধ হয়ে গেছে এটা উনি আসলে বুঝতে পারছেন না ওইভাবে। তো এরপরে মানে পরের দিন আর কি, ওই এলাকারই একজন নামকরা কবিরাজ, তার নাম হচ্ছে ইমাম কবিরাজ। এই ইমাম কবিরাজ আসেন তার মেয়ের বিয়ের জন্য শাড়ির অর্ডার দিতে। উনি বলেন খুব সুন্দর করে শাড়িটা তৈরি করে দিতে হবে, আমার একটাই মেয়ে, একটা মেয়ের বিয়ে দিচ্ছি খুব শখ করে, অনেক খরচপাতিও করতেছি, তো তুমি শাড়িটা খুব ভালো করে বানাই দিও। তো শাড়ির সম্পর্কে যা যা বলার দরকার ইমাম কবিরাজ এসে বলে দিয়ে চলে যান। এরপর এই যে রেওয়াজ, সে কিন্তু শাড়ি তৈরি করা শুরু করেছে। আর ওই শাড়ির মধ্যে ওই যে সুতা, ওই সুতার কিছু অংশ বিশেষ ঢুকিয়ে দিয়েছে। তখন ওই শাড়িটা তৈরি হয়ে গেছে। ইমাম কবিরাজ এসেও শাড়িটা নিয়ে গেছে। বিয়ের ঠিক 1 দিন আগে উনি এটা নিয়ে গেছেন। তো
এর পরের দিন বিয়ে হয়েছে। তারপরের দিন দুপুরের দিকে ইমাম কবিরাজ হন্তদন্ত হয়ে এই রেওয়াজের কাছে ছুটে আসছে, এসে বলছে, রেওয়াজ, তুমি যে শাড়িটা তৈরি করছো এখানে কি সুতা ব্যবহার করছো বলো তো? তখন রেওয়াজও চমকে যায়, আরে ইমাম কবিরাজ বলে কি? তখন ইমাম কবিরাজ বলতেছে, তুমি ঠিক করে বলো, আমার মেয়েটা কিন্তু এখন আর পৃথিবীতে নাই, তোমার কারণে এটা হয়েছে, তুমি ঠিক করে বলো তো তুমি কি কাজটা করছো, এই সুতা তুমি কোত্থেকে পাইছো? তখন বলে যে আমি তো সুতা বাজার থেকে কিনে আনছি, আমরা তো সবসময় এভাবে কিনে আনি, আমাদের কিছু মহাজন থাকে তাদের কাছ থেকে আমরা সবসময় কিনে আনি। বলে না, এই সুতার মধ্যে এমন কোনো সুতা ছিল যেই সুতার কারণে আমার মেয়েটা মারা গেছে, তুমি ঠিক করে বলো ঘটনাটা কি হয়েছে। তখন সে বলতে চায় না। তখন ইমাম কবিরাজ বলে, আমি বলবো, দেখো তো মনে করতে পারো কি না। তখন ইমাম কবিরাজ বলতে থাকে যে এই যে শাড়িটা নিয়ে গেছে, এই শাড়িটা নিয়ে যাওয়ার পর তার মেয়েটা যখন শাড়ি পরেছে, পরদিন সকালবেলা ওই বাসর ঘরে তার মেয়ের রক্তাক্ত দেহ পাওয়া যায়। তার পাশে তার হাজবেন্ড, নতুন স্বামী, সে কান্নাকাটি করছে। লোকজন এসে দেখে এই অবস্থা, স্বাভাবিকভাবেই এই মেয়েটার খুনি হিসাবে নতুন স্বামীকেই ধরা হয়েছে। সে বলে, আমি কিছু জানি না, আমি কিছুই করি নাই, আমি তো ওর সাথে কোনো ঝগড়াঝাটি করি নাই, কোনো মারপিটও হয় নাই, আমরা ঘুমাইছিলাম, সকালে উঠে দেখে এই অবস্থা, আমি তো কিছু জানি না। কিন্তু এই কথা তো কেউ বিশ্বাস করে না, পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে ইমাম কবিরাজ, উনি নিজেও তো একজন কবিরাজ, ওনার নিজেরও কিছু পালিত জিন ছিল। উনি পুলিশের হাতে তার মৃত মেয়ের স্বামীকে তুলে দিয়ে উনি তখন ওনার জিনদের সাথে আলোচনা করতে বসেন, কারণ ওনার কাছে মনে হচ্ছিল যে এই ছেলেটা তার মেয়েকে খুন করতে পারেই না, কারণ সে খুন করার মতো ছেলে না। উনি কিন্তু বুঝে শুনেই দিয়েছিলেন, একটা ভালো ছেলের কাছে ওনার মেয়েটাকে সোপর্দ করেছিলেন। শুধু তাই না, ওই ছেলের বিষয়ে ওনার পালিত জিনদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছিলেন যে ছেলেটা কেমন, তার পরিবার কেমন। তার দ্বারা এরকম ঘটনা ঘটবে এটা তো উনি আসলে আশা করেন নাই। উনি চিন্তা করেছেন, বিভিন্ন সময় উনি তো বিভিন্ন জিনে ধরা রোগীর ট্রিটমেন্ট করেছিলেন, কোনো জিন এসে তার মেয়েকে মেরে গেল কিনা, ওই কারণে। তো উনি যখন ওই জিনদের সাথে আলাপ আলোচনায় বসেন তখন ভয়ঙ্কর কিছু তথ্য জানতে পারেন। সেটা হচ্ছে, যেই ব্যক্তিটা সুতা দিতে এসেছিল সে শক্তিশালী জিনেদের একটা গোত্রের রানী, তার নাম হচ্ছে সাহারা। এই যে যেই সুতাগুলা, এগুলো সুতা ছিল ঠিক আছে, কিন্তু এর মধ্যে এই সাহারার কিছু চুল ছিল, এই চুলগুলো এই সুতার মধ্যে ছিল। এই চুলগুলোর পরিমাণ সুতার মানে মেইন সুতার পরিমাণ থেকে বেশি না, আবার খুব কম এটাও বলা যাবে না, মোটামুটি অর্ধেকের কাছাকাছি আর কি ছিল। তো এই সুতা দিয়ে যখন এই শাড়িগুলো তৈরি করা হয়েছে, তখন ওই যে যিনি আসছিলেন তার নাম হচ্ছে আব্বাস। এই আব্বাস হচ্ছে এই সাহারার স্বামী। আব্বাস খুব সহজ সরল একজন জিন, যদিও বা শক্তিশালী জিন, কিন্তু খুব সহজ সরল এবং ভালো। উনি কখনো কল্পনাই করতে পারেননি কোনো মানুষ ওনাকে ধোঁকা দেবে। উনি আসেন, এসে দেখার পর শাড়ি পছন্দ হয়ে যায় যে হ্যাঁ খুব সুন্দর করে তৈরি করেছে, হাতে নিয়েছে। আর উনি এটাও বুঝতে পারেননি যে এখানে অন্য কোনো সুতা মিক্স করা হয়েছে, ওজনে সামান্য হলেও কম আছে, এটা উনি বুঝতে পারেননি। উনি এটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পর এই সাহারাও কিন্তু শাড়ি দেখে খুশি হয়েছে, উনিও বুঝতে পারেন নাই যে এখানে কোন একটা ঝামেলা হয়েছে। সমস্যাটা তখনই হয়েছে যে এই যে ইমাম কবিরাজের মেয়ে, সে যখন এই শাড়িটা নিজের শরীরে জড়িয়েছে, যখনই কোনো মানুষের শরীরের সাথে এই সাহারার চুলের একটা সংস্পর্শ হয়েছে, তখনই এই সাহারা বুঝে ফেলেছে যে আরে এটা কি, মানুষের শরীরের সাথে আমার চুলের সংস্পর্শ কিভাবে হলো। তখন তো বুঝে ফেলছে ঘটনাটা একটা ঘটে গেছে। সেটা হচ্ছে ওই যে রেওয়াজ, ওই রেওয়াজ সে ওই সুতা চুরি করেছে, ওই সুতাগুলোর মধ্যে তার চুলও মিক্স হয়ে আছে। কোনটা চুল কোনটা সুতা এটা আলাদা করা যায় না, সবই একই রকম মনে হয়। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে সাথে সাথে ওই মেয়েটাকে এসে মেরে ফেলেছে। আর কেন রেওয়াজকে মারতে পারলো না? কারণ হচ্ছে রেওয়াজ নিজের হাতে ওই শাড়িটা তৈরি করেছে, তার হাতের স্পর্শ ওই শাড়িতে আছে। সে যদি এখন রেওয়াজকে মারতে যায় তাহলে নাকি এই সাহারা এবং তার মেয়েরও অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আর যখন সে বুঝতে পেরেছে যে এই রেওয়াজ চুরি করেছে, সে নাকি তার স্বামীর উপর এতটা ক্ষিপ্ত হয়েছিল, ক্ষিপ্ত হয়ে তার শরীরে এমন একটা আঘাত করেছে, ওই এক আঘাতেই তার স্বামী মারা যায়। তার একটা ক্ষোভের কারণ হচ্ছে
যে সে যখন শাড়িগুলো বুঝে নিল, সে কেন ভালো করে বুঝে নিল না, কেননা ওজন ভালো করে মেপে নিল না। সাহারা তো এই বিয়ে শাদী সংক্রান্ত কাজে ব্যস্ত ছিল, তার কাছে সে দিয়েছে, সে হাতে নিয়েছে, ভালো লেগেছে, রেখে দিয়েছে। সে বুঝতেও পারে নাই যে এরকম ধান্দাবাজি করবে এই রেওয়াজ, বা এরকম চুরি বাটপারি করবে, সেও বুঝতে পারেনি। কিন্তু তার স্বামীর একটা বিশেষ দায়িত্ব ছিল, কারণ হচ্ছে এই চুল যদি অন্য কোনো জিনেদের হাতে একবার পড়ে যায়, অথবা কোনো ভয়ঙ্কর তান্ত্রিক কবিরাজের হাতে পড়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সাহারাকে বন্দি করা তার জন্য 10 সেকেন্ডের ব্যাপার হবে। তখন তাদের এই পুরো গোত্রটাই একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, আর এদেরকে বন্দি করে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত বাজে কাজগুলো করাবে। এটা তার স্বামীর ফল্ট ছিল, এই জন্য ক্ষিপ্ত হয়ে তাকে একটা আঘাত করছে, ওই আঘাতেই তার স্বামীটা মারা যায়। এদিকে রেওয়াজকে কিছু করতে পারছে না, কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছিল যে কিছু একটা হয়েছে, এই কারণেই মূলত সে তার রূপ ধরে এসেছিল। এখন সমস্যা হয়েছে যে এর মধ্যে সে যেটা করেছে, বিশেষ করে এই ইমাম কবিরাজ আসার আগেই তো একবার সে দেখেছে সাহারাকে, তাহলে এটা কে ছিল? এটা হতে পারে যে তাদের জিনেদেরই কেউ ছিল যে বুঝতে পেরেছিল, কিন্তু এই বিষয়টা বলার সাহস পায়নি সাহারাপুরীর কাছে। মানে সাহারাপুরী কিন্তু খুব রাগী স্বভাবের একজন মহিলা আর কি, তো হতে পারে এরকম, কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় না। তো ইমাম কবিরাজ বলেন যে যেই পরী ক্ষিপ্ত হয়ে তার স্বামীকেই মেরে ফেলেছে, তুমি তো কোথাকার কি? আমার মেয়েটা তো তোমার এই বদ স্বভাবের কারণে মারা গেল। তুমি সম্ভবত আরো 2টা শাড়ি বানাইছো, না জানি এই শাড়ি কে পরবে আর কে মারা যাবে। তুমি তাড়াতাড়ি এটা একটা সমাধান করো, তোমার কাছে আরো কি কোনো সুতা আছে? তখন বলে হ্যাঁ, আমার কাছে আরো একটু সুতা আছে। তখন বলে সর্বনাশ, তুমি তো একটা মৃত্যু ফাঁদ তৈরি করেছো বহু মানুষের জন্য, তুমি নিজে মরবা না, কিন্তু বহু মানুষ মারা যাবে এই কারণে। তখন উনি বলেন যে, মানে রেওয়াজ বলেন আর কি, যে আমার তো আসলে খুব অন্যায় হয়ে গেছে, এখন আমি কি করি, এর প্রতিকার কি? তখন ওই ইমাম কবিরাজ বলেন প্রতিকার একটা আছে, চেষ্টা করে দেখা যেতে পারে। সেটা হচ্ছে যে তুমি আবার যখন কাউকে দেখবা, এবার কিন্তু তুমি অন্য কাউকে দেখবা না, একদম সাহারা পরেই আসবে। এই পইটা তখনই আসবে যখন এই 2টা শাড়ির মধ্যে কোনো একটা শাড়ি অন্য কোনো মহিলা পরবে। যেহেতু এর মধ্যেও হয়তো বা ওই শাড়িটা বিক্রি হয়নি, কেউ পরেনি, কিন্তু যখনই পরবে তখনই কিন্তু ওই সাহারা পরি ওই মেয়েটাকে হত্যা করবে আর তোমার কাছে আবার চলে আসবে। তখন তাকে তুমি বলবা যে ঠিক আছে, আমি সুতাটা নিয়ে আসতেছি, আমাকে মাফ করে দেন, এছাড়া কিন্তু আর কোনো উপায় দেখি না। তখন রেওয়াজ বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি এই কাজটি করব। এর মধ্যে অবশ্য একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যখন এই ইমাম কবিরাজ উনি বিষয়টা বলছিলেন, যে ওই যে আব্বাস নাম যে সাহারাপুরীর স্বামী, সে তো মানুষ না জিন, তখন রিয়াজের মাথায় একটা বিষয় মনে আসে যে আচ্ছা, আব্বাস সাহেব যখন রাত্রে এসে বসলেন আমার পাশে, তো তখন আমার ছায়াটা দেয়ালে দেখছিলাম, কিন্তু তার ছায়াটা দেখছিলাম না। বিষয়টা ওই সময় তার কাছে অদ্ভুত লাগলেও সেটা যে প্যারানরমাল কিছু হতে পারে এটা কিন্তু উনি চিন্তা করেন নাই। তো যাই হোক, এর মধ্যে আরো কয়েকদিন পার হয়ে যায়, উনি কিন্তু অপেক্ষায় আছেন কখন যে সাহারাপুরী তার সামনে চলে আসবে, কারণ ওই শাড়ি যেই পরবে সাথে সাথে সে বুঝে ফেলবে, তখন ওই মেয়েটাকেও মারবে আর এখানে চলে আসবে। সত্যি কয়েকদিনের মধ্যেই এক রাতের বেলা বাড়িতে ফেরার সময় সাহারাপুরীর সাথে তার দেখা হয়ে যায়। বিশাল বড় বড় চুল, তবে চেহারাটা ভয়ঙ্কর না, অনেক উঁচা লম্বা এটাও না, নর্মাল একটা শাড়ি পরা। সে বলছে, রেওয়াজ তুই কি কাজটা করলি, এত বড় ধোঁকা দিতে পারলি? মানুষের উপর বিশ্বাস তো অনেক আগেই উঠে গিয়েছিল, তারপরও বিশ্বাস করেছিলাম তোদেরকে, এই কারণে আমার হাতে আমার স্বামীও মারা গেছে, আমি নিজের হাতে আমার স্বামীকে মেরে ফেলেছি, আমি বিধবা হয়ে গেছি। তোকে বহু আগেই মেরে ফেলতাম রে, কিন্তু মারতে পারছি না, কেননা তোকে মারলে আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমারও ক্ষতি হয়ে যাবে, আর আমাদের যদি ক্ষতি হয়ে যায় আমাদের পুরো গোত্র বিশাল একটা বিপদের মধ্যে চলে যাবে, আর তুই যে কি করছিস তুই নিজেও জানিস না। রেওয়াজ কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, তবে এই ভয়টা কিছুটা কাটিয়ে সে বলতে থাকে যে আমি আপনার এই সুতাগুলো ফেরত দিচ্ছি আর আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন ওই সাহারাপুরী বলতে থাকে যে তোর তো ক্ষমা নাই, তোর একটা সমস্যা হবে, তবে আমার খারাপ লাগছে সেই সমস্ত মেয়েদের জন্য যারা এই শাড়িটা পরবে এবং যারা মারা যাবে,
কেননা ওদেরকে না মারলে আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমরা বাধ্য। তখন ওই সুতাগুলা নিয়ে আসে, মানে ওখানে সে দাঁড়িয়ে থাকে, দ্রুত সে ওই কারখানায় যায়, সুতা নিয়ে আসে। সুতা নিয়ে হাতে দেওয়ার পর সাহারাপুরী যখন হাতে নিয়ে এসে তখন বলে যে আরো 2টা সুতা তোর তাঁতের ভিতরে আটকানো আছে, যা নিয়ে আয়। এই কথা শোনার সাথে সাথে এই রেওয়াজ সেও অবাক হয়ে যায়, তাঁতের মধ্যে 2টা সুতা। তাড়াতাড়ি সে যায়, তাঁত খুঁজতে খুঁজতে সত্যি 2টো সুতো একটা জায়গায় আটকানো অবস্থায় দেখতে পায়। এই সুতাটাও সে বের করে, বের করার পর চলে আসে, এই সুতাটা হাতে দেয়। সে যখন হাত পেতে নেয়, দেখা গেল একটা স্বাভাবিক মানুষের হাতের মতোই তার হাত ছিল, ভয়ঙ্কর কিছু ছিল না। এরপর বলে যে আপনি আর কাউকে মারবেন না। তখন নাকি ওই সাহারাপুরী বলেছিল এখানে আমাদের করার কিছুই নেই, এটা করতেই হবে, আর এর জন্য রেওয়াজই দায়ী, এটাও বলে যায়। তবে সাহারাপুরী একটা বিষয় বলে যায়, সেটা হচ্ছে বিশেষ করে রেওয়াজকে, যে রেওয়াজ তোকে আমি অভিশাপ দিলাম, তুই তোর এই 2 হাত দিয়ে আর কোনো শাড়ি তৈরি করতে পারবি না, আর কোনো কাজই করতে পারবি না। এই কথা বলার পরই নাকি সাহারাপুরী অদৃশ্য হয়ে যায়। রেওয়াজ হারিকেনটা হাতে নিয়ে বাড়ির দিকে চলে যায়, বাসায় গিয়ে রাতের খাবার খায়, কাউকে কিছু বলে না। সকালে ঘুম থেকে উঠেই দেখে তার 2 হাত সে আর নাড়াতে পারছে না, 2 হাত অবশ হয়ে গেছে। অনেক চিকিৎসা করানো হয়েছে, কোনো লাভ হয়নি। 2010 সালে স্বাভাবিকভাবেই এই রেওয়াজ মারা যায়। তবে তার এই ঘটনা অনেক মানুষ জানে, অনেক মানুষের কাছেই এই ঘটনাটি, এই রেওয়াজ নিজেও বলেছে, তাদের আত্মীয় স্বজনরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদের কাছে বলেছে, যার কারণে এই তথ্যটা আসলে অনেকেরই জানা। যে ঘটনাটি আমাদের সাথে কক্সবাজার থেকে শেয়ার করেছেন ওয়াসিম আলী। আমি চলে যাচ্ছি ওয়াসিম আলীর ঘটনায়। ঘটনার সময়কাল 2010 সাল। ওয়াসিম আলী তখন একজন যুবক এবং তিনি মোটামুটি ঘুরে ফিরে সময় নষ্ট করতেন, অনেক নষ্ট করতেন। তিনি বলেছেন যে তার কাজই ছিল বন্ধুদের সাথে আড্ডা দেয়া, ক্যারাম খেলা এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এগুলো করে তিনি সময় নষ্ট করতেন। তো কিছু করার ছিল না, মানে বেশ ভালো লাগতো এগুলো করতে। এবং তিনি যেহেতু কক্সবাজারের মানুষ, তিনি ট্যুরিস্ট এলাকায় আসতেন, সেখানে এসে ঘুরতেন, সময় কাটাতেন সমুদ্রের পাড়ে, বন্ধুদের সাথে মানে বেশ ভালো সময় কাটাতেন। তো তার বাবা তাকে নিয়ে খুব কনসার্ন হয়ে যান, কারণ তিনি ব্যবসায়ী মানুষ, তিনি বিভিন্ন রকম ব্যবসা করেন, সিজনাল ব্যবসা। তো লবণের ব্যবসার সাথেও তার বাবার বেশ সম্পৃক্ততা ছিল। তো তার বাবা চিন্তা করেন তাকে লবণের ব্যবসায় ইনভলভ করে দেবেন, এবং সেখানে সেই ব্যবসা করার জন্য তাকে থাকতে হবে টেকনাফে থাকতে হবে, এবং সেখানে তাদের জায়গা আছে, সেই জায়গায় থাকার ব্যবস্থা করে দেবেন তার বাবা, এবং তিনি সেখান থেকে তাদের ব্যবসার ওই টেকনাফের অংশের কাজ পরিচালনা করবেন। তো সেই মতোই তার বাবা তাকে নিয়ে গেলেন একদিন, এবং নিয়ে যেয়ে সেখানে পরিচয় করিয়ে দিলেন যাদের সাথে ব্যবসা করেন তাদের সাথে, এবং তাদের সেই ব্যবসার বিভিন্ন জায়গা ঘুরে দেখালেন, যেখানে লবণের ক্ষেত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আর কি। যাই হোক, সেগুলোর সাথে তাকে পরিচয় করালেন, এবং তিনি মোটামুটি বোর্ড হয়ে গেলেন তার বাবার কথায় যে তাকে আটকা পড়তে হবে এইখানে, কারণ এইখানে তার বন্ধু বান্ধব তেমন কেউ নাই, তার কোনো সংস্রব নাই, এখানে তাকে থাকতে হবে, নীরস ব্যবসার কাজ করতে হবে, আর এই বুকিং বা হিসাব এইসবের ব্যাপারে জড়িত থাকতে হবে। যাই হোক, কিছু করার নাই, বাবার হুকুম, বাবা তাকে ওইভাবে সেট আপ করে দিছে, এবং তাদের পরিচিত একজন, মানে তার বাবার পরিচিত একজন মানুষের একটা বাসায় তাকে থাকার ব্যবস্থা করে দিল। তো বাসাটা হচ্ছে দোতলা বাসা, বেশ পুরনো একটা বাড়ি, এবং সেই বাড়ির মানে অবস্থা দেখলে বেশ ভয়ই লাগে। মানে মোটামুটি অনেক জায়গায় রং টং নষ্ট হয়ে গেছে, আসলে ওই জায়গায় বেশ নোনা ওয়েদার, এই জন্য হবে। আর ওয়াসিম আলীর থাকার ব্যবস্থা হয়েছে বাসার নিচতলায় বেশ কয়েকটা কামরা আছে, সেই কামরাগুলো হচ্ছে শুটকির গোডাউন, মানে শুটকি মাছ রাখা হয় এখানে। আর একেবারে কর্নারে একটা রুম, সেই রুমটার মধ্যে ওয়াসিম আলী থাকে, পেছনে একটা জানলা আছে, সেই জানলা দিয়ে আবার বেশি দূরে কিছু দেখা যায় না, মানে জানলা দিয়ে তাকালে একটু ফাঁকা জায়গা, সেখানে কয়েকটা গাছ আছে বড় বড়, আর সেই গাছের ওই পাশে একটা ছোট্ট বাউন্ডারি দেয়াল, আর ওই পাশে আসলে ক্ষেত, ওখানে ওই যে মানে লবণ টবণ এগুলো চাষ হয় এরকম। আর আশেপাশে ওই বাড়ির আশেপাশে কিন্তু ঘর বাড়ি নাই, বেশ খানিকটা দূরে দিয়ে, অনেক দূরে যে ঘর বাড়ি শুরু হয়েছে আবার কিছু এরকম, মানে আবার একটা এরকম ঘর, তারপর আবার আলগা জায়গা এরকম। তো মানে জায়গাটা জানি কেমন। এবং এই বাড়ির ছাদে উঠলে দেখা যাচ্ছে যে এই বাড়িতে যদি কেউ ছাদে ওঠে, মানে 3 তলার ছাদে, 3 তলার উপরে ছাদ, সেইখানে উঠলে দেখা যায় যে ফাঁকা জায়গা, ওখানে দূরে ক্ষেত দেখা যায়, ওই জায়গায় উঠলেই একটুখানি ফাঁকা লাগে, বা এছাড়া কিন্তু দম বন্ধ হয়ে আসার মতো পরিবেশ। তো ওয়াসিম আলীর কাছে মানে এটা তো ভালো লাগেই না, তার বাবার উপরে তার খুব রাগ উঠে যে এটা কোন জায়গায় আমার রাখলো, অন্য কোনো একটা জায়গা দিত, কিন্তু এখানে আসলে থাকার মতো এর থেকে ভালো কোনো জায়গাও নাই,
তো কি করবে ওয়াসিম আলী এখানে থাকে এবং তার একা থাকতে হবে। দিনের বেলা তো নিচতলায় কিছু মানুষজন আসা যাওয়া করে, যে গোডাউনে মাল নেয়, মাল রাখে এরকম, আর রাতের বেলা কিছু নাই। দোতলার কথাটা ওয়াসিম আলী জিজ্ঞেস করছিল, ওই যে নাকি তাকে এখানে এনে উঠাই দিছে, তার জিনিসপত্র কিছু তার বাবা কিনে দিছে, একটা চৌকি ইত্যাদি ইত্যাদি। তো সে যে জিজ্ঞেস করছিল ওই লোকরে যে দোতলায় কে থাকে, দোতলায় কে থাকে আপনার জেনে কাজ নেই, দোতলায় কেউ থাকে না, আপনি দোতলায় যাবেনও না। ওয়াসিম আলীকে না করে যে দোতলায় আপনি যাবেনও না। বলে কেন? বলে আপনার কোনো দরকার আছে দোতলায় যাওয়ার? আপনার দোতলায় যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে আসবেন, এসে আমাদের এই যে অফিসে বসবেন, এখানে মানে আপনার যা কাজ শেষে আবার যাবেন বাসায়, আর হেঁটে বেরিয়ে এদিক দিয়ে যেতে পারেন, ওদিকে বাজার আছে, বাজারের দিক যেতে পারেন, ওখানে বাজারে গেলে ওই পাশে সমুদ্র আছে, বড় আছে ওখানে, মানে বিভিন্ন কয়েকটা জায়গা আছে, ওখানে যেতে পারেন, বাট দোতলায় যাবেন না। তো ওয়াসিম আলী একটু অস্বস্তি ফিল করে, দোতলায় কেন যাব না, তার কাছে এটা একটু অন্যরকম লাগে। তো সে চিন্তা করে যে আমি যেখানে থাকি ওই বাড়িটাই যদি একটু ঘুরে না দেখি, বা দোতলায় কেউ থাকলে তার সাথে একটু মানে দেখা সাক্ষাৎ করতাম, বন্ধুত্ব হইতো, এগুলো ভাবে আর কি। তো যাই হোক, প্রথম দিন ওই বাসায় ওয়াসিম আলীর, রাতের বেলা তাকে ওখানে সব বোঝাই দিয়ে গেছে। তার বাবা কিন্তু জিনিসপত্র কিনে দিছে, তাকে একটা স্টোভ কিনে দিছে, সেখানে সে রান্না বাড়া করতে পারে। আর বলছে যে এখন আপাতত যদি রান্না বাড়া করতে না ইচ্ছা করে হোটেলে খেয়ে এসে শুয়ে থাকবি, এই আর কি। তো সে আসছে এখানে, ঘরের মধ্যে ঢুকেই মানে গন্ধে টিকতে পারতেছে না, মানে শুটকির গন্ধ বেশ স্ট্রং। যদিও সে ওখানকারই ছেলে, শুটকি মাছ প্রায় দেখে, এটা তার অভ্যস্ততা শুটকি দেখে, বা শুটকির গন্ধ পাওয়াটাও সে মোটামুটি জানে, যেখানে বিভিন্ন জায়গায় শুটকির গন্ধ পাওয়া যায়। কিন্তু একটা গোডাউনের মধ্যে একেবারে গ্যাসের মতো গন্ধ লাগে, সেটা মানে সহ্য করার মতো না। তো এইটাতে তার একটু রাগই লাগছে। আস্তে আস্তে এখানকার মানুষজন যারা চলাফেরা করতেছিল ঘরে চলে গেল। তো রাত বাড়তেছে, গন্ধের সাথেও খানিকটা অভ্যস্ত হয়ে গেল ওয়াসিম আলী, এবং সে তার ঘরে গেছে। ঘরে যেয়ে সে বসে সময় কাটতে চায় না, কিছু করার নেই এখানে। আর মানে এখানকার যে মানে টোটাল পরিবেশ সেটাও খুব একটা সুবিধার না। আর তখনকার সময় তো আসলে নেটওয়ার্কও এরকম ছিল না আর কি, নেটওয়ার্কও খুব খারাপ, মোবাইল তো এরকম ছিল না। তো যাই হোক, সময় কাটানোর জন্য সে কিছু বই টই পড়লো, পেপার ব্যাগ বই ছিল সেগুলো পড়লো, ম্যাগাজিন পড়লো। তারপর এক সময় সে শুয়ে পড়লো, তখন আর্লি সময় শুয়ে পড়ছে। দরজা টরজা লাগায়, রাত গভীর হয়েছে, সাউন্ড আসতেছে, রাতের সাউন্ড, ঝিঝি পোকার সাউন্ড, একেবারে অন্যরকম একটা শব্দ চারিপাশে রাতের। আর বাড়িটাতে একদম মানে নীরব জায়গায়। হঠাৎ করে সে মানে ঘুম চলে আসছে, ওয়াসিম আলীর প্রায় ঘুম চলে আসছে। এই সময় সে শব্দ পেল, উপরে দ্রুম করে শব্দ হইলো, মানে কেউ একজন পড়লো, মানে কেউ যদি পড়ে যায় বা কাউকে আছাড় দিয়ে ফেলে যেরকম শব্দ হয় সেরকম দ্রুম করে শব্দ হলো। চিন্তা করলো কে শব্দ করলো, ঠিক তার মাথার উপরে। তো চিন্তা করছে এখানে তো কেউ থাকে না, আমি শুনছি এখানে শব্দ হইতেছে কেন। তারপর সে শব্দ শুনলো, ধুম ধারাম এরকম শব্দ হইতেছে উপরে, এদিকে পড়ে কেউ ওদিকে পড়ে, জিনিসপত্র ফেলে। তো চিন্তা করলো যে কোনো গোডাউন নাকি। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে গেল এই শব্দে। তো সে তার রুমের দরজা খুলে বের হয়ে এসে সে মেন দরজাটা খুলছে, একতলার দরজা খুলে সিঁড়ি ঘরের দিকে তাকায় উপর দিকে তাকায় আছে। দেখা যায় কোনো মানে নাই, মানে সারা শব্দ নাই। তো সে আস্তে করে দরজাটা আবার লাগাই দিল। দেখলো যে কি ব্যাপার, বুঝলাম না কিছু, অন্ধকার, সিঁড়িঘর অন্ধকার, ওখানে লাইটও জ্বলে না। তার যে বাসার সামনে সেখানেও লাইট জ্বলে না, ঘরের আলো যতটুকু পড়ছে বাইরে এরকম। তো সে দরজাটা লাগাই দিছে। তো দরজাটা লাগানোর সাথে সাথেই সে শব্দ পাইতেছে যে ও মা গো বাবা গো, মনে হচ্ছে কেউ কাউরে পিটাইতেছে, মানে লাঠি দিয়ে যদি কাউরে পিটাইতে কেউ নেয় ওখান থেকে এরকম শব্দ হইতেছে। আরে মানে মানে মায়ের চোটে সে খুব করতেছে, একজন কাকুতি মিনতি করতেছে সিঁড়ি দিয়ে নামার সময়, সিঁড়ির মধ্যে মারামারি হইতেছে এরকম, মানে একদম ধস্তাধস্তি মারামারি টাইপের। তো একদম তার যে তার ঘর থেকে একটু সামনে, মনে হচ্ছে যে ঘর থেকে বেরোয় যে সিঁড়িতে উঠবে সেদিক দিয়ে যদি হয় সেই জায়গাটায়। তো সে মানে থতমত খেয়ে গেল, কিরে আমি তো দরজা খুলছিলাম তখন কাউরে দেখলাম না, এখন এখানে কারে মেরে নামায়। চিন্তা করতে করতে ওয়াসিম আলী আস্তে করে দরজাটা আবার খুলে এবার সিটকাইনটা আস্তেই নামায় দেখার জন্য। তো সে দুইটা পাল্লা মেলে ধরছে, দরজার আস্তেই করে তাকাইছে বাইরে সিঁড়ির দিকে। দরজাটা খোলার সাথে সাথেই শব্দ শেষ, কোনো শব্দ নাই। একদম মনে হলো অল অফ এ সাডেন যে কোনো ক্যাসেট প্লেয়ারের শব্দ হইতে থাকলে কেউ যদি সুইচ টিপ মেরে বন্ধ করে দেয়, জাস্ট লাইক দ্যাট, মনে হলো যে টাস করে বন্ধ করে দিচ্ছে এরকম, কোনো শব্দ নাই। কি ব্যাপার, সে দরজা তো হালকা ফাঁক করছে, এর মধ্যে কোনো শব্দ নাই, এমন না যে দরজা খুলে ফেলছে তাকে কেউ দেখতেছে এরকম। তো সে বুঝলো না ব্যাপারটা কি ঘটলো। তো সে দরজাটা আবার লাগাই দিল, আবার লাগাই দেওয়ার পর আবার মনে হলো এরকম শুরু হয়েছে শব্দ। তো ভয় পেয়েছে ওয়াসিম আলী, কিন্তু ভয় লাগছে কারণ তার সে এরকম অনেক কিছু শুনতো ওই জায়গা সম্বন্ধে। যাই হোক, আপনি দরজা লাগাই দিয়ে সে আবার ঘরে এসে চুপচাপ তার মতো খাটের মধ্যে বসে আছে, চিন্তা করতে ঘুমায় যাবে, আবার শুয়ে পড়বে।
এই সময় তার কাছে মনে হলো যে তার যে ঘরের যে ফাঁকা জায়গাটা, মানে যে ডাইনিং স্পেসের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে যেখান থেকে অন্য কামরায় যাওয়া যায়, ওই জায়গায় মনে হলো মানুষজন তর্ক বিতর্ক করতেছে, মালপত্র নিবে, মানে ওই যে দিনের বেলা যেরকম মজুররা কাজ করে সেরকম, হ্যাঁ কি বলতেছে, এবং তাদের ভাষা অস্পষ্ট ভাষা সে শুনতে পারতেছে, এবং তাদের এলাকার ভাষা। তো ওয়াসিম আলী চিন্তা করলো কি ব্যাপার, এখানে কেমনে ঢুকলো মানুষ, মানে অবাক কাণ্ড। আর রাতের বেলা তো কোনো কাজ করার কথা না, তাকে বলে দিচ্ছে রাত্রে কেউ আসে না এখানে। তো সে বিছনার থেকে উঠে গিয়ে সে সোজা হেঁটে গেছে ওই দরজার দিকে যেয়ে সে দরজাটা খুলে ফেলছে। দরজা যখন খুলতেছে তখনও কিন্তু শব্দ পাইতেছে, যে মনে হচ্ছে এইখানে কথাবার্তা বলতেছে নিজেদের মধ্যে, কে কি, মানে যেরকম মানে মজুররা কথা বলে সেরকম। দরজাটা খুলছে, ঠাস, সব বন্ধ, কোনো শব্দ নাই, পুরা খা খা করতেছে তার সামনের অংশটা। সেই জায়গায় একটা বাতি ছিল, বাতিও জ্বলতেছে, এবং কোনো মানে কিচ্ছু নাই, সারা শব্দ, একদম নীরব নিথর চারদিক। যেই রুমগুলোর মধ্যে যে সুটকেস স্টক করে রাখা, ওগুলার দরজাগুলো এরকম লাগানো, কোনো সারা শব্দ নাই। খুব ভয় পেয়ে গেল আসলে ওয়াসিম আলী, মানে সে সিরিয়াসলি ভয় পেয়েছে। সে আস্তে করে দরজাটা লাগাই দিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ছে। এবার শুয়ে পড়ে সে চিন্তা করতেছে যে ঘটনা কি, বাসার ঘটনা কি। তো এর মাঝে সে এরকম আবার একটু পর আস্তে ধীরে শব্দ পাইতেছে, মনে হচ্ছে সরব একটা তার বাজারের মধ্যে সে আছে এরকম। তো এক পর্যায়ে সে ঘুমায় গেছে, আর চিন্তা করলো না। তো পরদিন দিনের বেলা উঠে সে তার মতো এরকম ফ্রেশ হয়ে বেরিয়েছে ঘর থেকে। বের হয়ে যেয়ে ওখানে তাদের যে অফিসে যেতে বলছিল সেখানে গেছে। একটা মানে এরকম অফিসের মতো আছে, তো ওখানে যে কথাবার্তা বললো, সেখানে তার টুকিটাকি যা কাজকর্ম ছিল এগুলো করলো। তো ওইখানকার একটা ছেলে ছিল, তো সেই ছেলেটার সাথে ছেলেটার নাম ছিল বেদারকে সে বলতেছে আর কি, যে কি ব্যাপার ভাই, আমি যে বাসাটায় থাকি, বাসাটার মধ্যে তো মনে হয় কোনো গোলযোগ আছে। কি গোলযোগ? বা রাত্রেবেলা এরকম শব্দ টব্দ হয়। কারে ধুর, এসব শব্দ টব্দ কিছু না, এগুলা গায়ে মাখেন কেন, এই বাড়ি অনেক পুরানো না, এরকম হইতেই পারে, এগুলা গায়ে লাগাইন না, আপনি ঘুমাই থাকবেন। তো সে বেদারের কথায় আর সন্তুষ্ট হলো না, যাক দুপুরে খাওয়া দাওয়া করে এখানে করে সে ওখান থেকে ঘুরতে গেল ওখানকার সমুদ্রের পাড়ে। তো ওখানে যে সমুদ্রের পাড় থেকে ঘোরাঘুরি করে এসে আবার সন্ধ্যার সময় বাসায় ঢুকতেছে। তো ওই সময় দেখতেছে যে ওই যে শেষ যেই লোক ওখান থেকে চলে যায় তাদের গোডাউনে, সে চলে যেতেছে, সেই লোককে সে বাইরে নিয়ে আসলো। আরে ভাই একটু বাইরে আসেন বদ্দা, কথা বলি। তো তারে নিয়ে এসে বলতেছে যে এইখানে কি কোনো সমস্যা আসেনি, মানে এরকম রাত্রেবেলা শব্দ পাই। তো ওই লোক তাকে একদম মুখের সামনে হাত নিয়ে দেখাইতেছে, চুপ। সে বলে কেন, কি হয়েছে? বলে কি না এখানে এসব কথা বলিয়েন না, আপনি চুপচাপ যান, এখানে থাকেন, ঘুমাই পড়েন, আপনার মতো ঘুমাই যান, শুয়ে যান, এখানে এইসব কথাবার্তা বলিয়েন না, এ বাসায় এইসব আলোচনা করবেন না। তো সে একটু থতমত হয়ে গেল, এই গোডাউনের লোক বেশ গম্ভীর সেই রকম। তো সে আর কোনো কথা না বলে, যে তার ওই যে বাসার দরজার চাবি তার কাছে আছে, খুলে সে ঘরে ঢুকে তার মতো ওইটা করতেছে, বই পড়তেছে। এরকম করতে করতে রাত হয়েছে, সে মানে ঘুমায় যাওয়ার প্রিপারেশন নিছে। তো ঘুমায় যাওয়ার যে প্রিপারেশন নিছে, মনে হইতেছে যে তার বাথরুমের মধ্যে মানে জোরে কেউ কল ছেড়ে রাখছে। ওইখানে বাথরুমটা হচ্ছে তার রুম থেকে বের হয়েই একটু বাঁয়ে একটা ছোট্ট প্যাসেজের মতো, তার পাশে ডানে মনে হচ্ছে খুব জোরে কেউ কল ছেড়ে রাখছে, পানি পড়তেছে। তো সে বললো এই পানি এখন কে ছাড়লো, এই পানি তো এখন ছাড়ার কথা না। তো সে হেঁটে গেছে যে ওই কলের জায়গাতে আসলে কল ছাড়া, তো কলটা বন্ধ করে দিল। কলটা বন্ধ করছে, এই সময় সিঁড়ির মধ্যে আবার শব্দ এরকম, মনে হচ্ছে কে কারে একদম মানে মেরে, আর ওই যারে মারতেছে সে খুব চিৎকার করতেছে, মানে বাবা গো, মা গো, মাফ করে দেন, আর না হরিউম, এরকম করে এরকম শব্দ করতেছে। তো ওয়াসিম আলী চিন্তা করলো যে ঘটনাটা কি, এখানে কি হয় আসলে। এ আবার বললো যে সব কথা বলিয়েন না, মানে এখানে কি কোনো সমস্যা আছে, কোনো খারাপ মানুষ থাকে বা কিছু, আজকে সে মানে এটার বিহিত করে ছাড়বে। তো সে যখন এখানে মানে থাকতে আসছে, তার জিনিসপত্রের মধ্যে সে কিন্তু একটা টর্চ লাইট নিয়ে আসছে, কিনছে। তো সে তাড়াতাড়ি টর্চ লাইটটা নেয় তার টেবিলের ড্রয়ার থেকে, আর তার একটা ছুরি ছিল বড়, এরকম বড় ছুরি, সেটা আরাকানি ছুরি বলে, একটা ছুরি, দুইটা জিনিস সে নিয়ে সে আস্তে করে টর্চ লাইট নিয়ে যায়, যে দরজা খুলে ফেলে, ওই একতলার দরজা খোলার পর দেখে যে কোনো শব্দ নাই, আগের মতো নীরব হয়ে গেছে, কিচ্ছু নাই। তার ঘরের এখানে যে আলো জ্বলতেছে সেটা ওখানে পড়ছে। তো সে ওই টর্চ লাইট মারে সিঁড়ির মধ্যে, তো সিঁড়ির মধ্যে টর্চ লাইট মেরে দেখতেছে যে সিঁড়ি এরকম অন্ধকারের মধ্যে টর্চের আলো যতটুকু পড়ছে এরকম। তো সে হাঁটতে হাঁটতে সিঁড়িতে উঠে সে চিন্তা করতেছে যে শব্দটা কই হয়। সে মানে দোতলার যে প্রথম যে ল্যান্ডিং, একতলা থেকে দোতলার ল্যান্ডিংয়ে উঠছে, ওখানে উঠেও সে কোনো শব্দ পাইতেছে না, একদম নীরব। বাড়ির মধ্যে একটা ফাঁপা কেমন জানি একটা অনুভূতি, সিঁড়ির মধ্যে একটা কেমন সোদা গন্ধ কেমন। তো সে উঠে দোতলায় উঠছে। দোতলায় উঠেই সে হঠাৎ শব্দ পাইতেছে দোতলার ভিতরে, মানে ভেতর থেকে কেউ এরকম মারতেছে কাউরে, এরকম শব্দ হইতেছে, হ্যাঁ ওরে বাবার ওরে মারে, হ্যাঁ এরকম করে শব্দ করতেছে। তো সে মানে তাড়াতাড়ি হেঁটে গেছে দোতলার দরজার কাছে, যে দেখে ওখানে কোনো তালা নাই, দরজাটা এরকম ভেজানো এবং ভেতর থেকে শব্দ আসতেছে।
একদম মানে মনে হচ্ছে আর কি জানি বলতেছে আর মারতেছে, মানে একজন কি জানি বলে মারতেছে আর একজন মানে কাতরাইতেছে। তো সে আস্তে করে দরজাটা ঠেলা দেয়। তো ঠেলা দিয়ে সে কিন্তু দরজা ঠেলা দেওয়ার আগে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে নিছে, তার হাতের যে টর্চ লাইট সেটা বন্ধ করে নিছে, যে ভিতরে আবার যদি কেউ দেখে হঠাৎ করে লাইট মারছে কি ব্যবস্থা। আর সে তো এখন সন্দেহ করতেছে এই বাসার মধ্যে কিছু উল্টাপাল্টা হয়, মানে কোনো রকম অপরাধ হয় এরকম চিন্তা করতেছে সে। তো দরজাটাকে সে হাত দিয়ে ঠেলে সরাইছে, সরানোর পর দরজাটা আস্তে করে খুলে গেছে, কোনো শব্দও করে নেই। সে এইখান থেকে দেখতেছে দোতলার ভেতরে একটা মানে এরকম একটা রুমের মধ্যে বলছে আগুন জ্বলতেছে, এরকম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এরকম দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো সে চিন্তা করলো এটা কিসের আগুন জ্বলে এখানে, আর ওই শব্দ হইতেছে ওই রুম থেকেই, ওই যে মারের শব্দ ওই রুম থেকে হইতেছে। তো ও আস্তে আস্তে করে ভেতরে ঢুকে, হাত কাঁপতেছে তখন, মানে ওয়াসিম আলীর মানে ভয়ে হাতটা কাঁপতেছে যে কি ব্যাপার, শব্দটা কেমন জানি। সে আরেকটু সামনে গেছে, সেখান থেকে ছায়ার মতো দেখতেছে, যে মানে ওই যে ধস্তাধস্তি করলে যেরকম ছায়া হয় দেয়ালে এরকম ছায়া পড়তেছে এবং আগুন জ্বলতেছে। কাছে যে সে বুঝতে পারছে যে এইখানে কোনো সিমেন্টের চুলা ছিল, মানে মাটি বা সিমেন্ট দিয়ে চুলা বানাইছে, লাকড়ি দিয়ে চালায় আর কি, লাকড়ির চুলা বা সিমেন্ট মানে কংক্রিট বা মাটি কিছু দিয়ে বানানো একটা চুলার মতো ছিল কর্নারে, ওইটার মধ্যে মনে হয় আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এবং এখানে কেউ কাউকে মারতেছে, মানে মানে ভালো পিটা নিতেছে, এরকম এরকম একটা ছায়া পড়তেছে দেয়ালের মধ্যে। তো সে যখন নাকি ওই রুমের মধ্যে ঢুকছে, 1 সেকেন্ডের মধ্যে ওই আগুনটা ধপ করে নিভে গেল চুলার থেকে, মানে মানে ঘরটা কিন্তু আগুনের মধ্যে গরমও ছিল, বেশ গরম, যেহেতু এরকম জ্বলতে এবং দাউ দাউ করে জ্বলতেছিল। সে ঢোকার সাথে সাথে ধপ করে আগুনও নিভে গেল, এবং কোনো মানুষের চিহ্ন এখানে নাই, মনে হচ্ছে যে একদম ফাঁকা একটা ঘর, কিচ্ছু নাই, শুধু চুলাটা আছে এখানে, কিন্তু কোনো রকমের হিট নাই, আগুন নাই, আলো নাই, কিচ্ছু নাই, অন্ধকার। ওই পাশে একটা জানালা আছে, জানলার মধ্যে কাঁচও নাই, ওখান দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়তেছে ঘরের মধ্যে। ঘরটা কেমন ভয়ঙ্কর লাগছে দেখতে। তো ওয়াসিম আলী কিন্তু প্রচন্ড ভয় পেয়েছে, তার শরীরের একদম ঠান্ডা একটা স্রোত নেমে গেছে, সে ভয়ে কাঁপতেছে, থরথর করে চিন্তা করতেছে কি দেখলাম এগুলো এখানে, কি দেখলাম। তারপরও সে ফ্ল্যাশ লাইটটা জ্বালায় সে ফেললো ওই চুলার উপরে। আসলেই ওখানে একটা চুলা, ওইটা কংক্রিট দিয়ে বানানো, ওখানে মনে হয় লাকড়ি টাকড়ি দিয়ে কোনো রান্না বান্না করতে কেউ কিছু বানাইতো, মানে 2 মুখী চুলা, 2টা এরকম আছে। তো সে হাঁটতে হাঁটতে চুলার কাছে চলে গেল, লাইটটা মারলো চুলার ভিতরে, কিন্তু কোনো লাকড়ি টাকড়ি নাই, পুরানো কোনো কয়লাও নাই, কিচ্ছু নাই, মানে একদম ফাঁকা, কিন্তু কালো হয়ে আছে ভিতরে জায়গাটা। সে হাত দিয়ে ধরলো পাশ দিয়ে, দেখলো যে ঠান্ডা, মানে চুলা ধরলে তো গরম হবে, চুলা জ্বলেই নাই, সেইটা কি দেখলো। এই সময় সে পিছনে আবার চিৎকার শুনলো, তার ওই যে মায়ের শব্দ পিছনে, মানে দরজার বাইরে কেউ কাউরে মারতেছে সিঁড়ির ওখানে। তো সে এখন দৌড় দিয়ে বের হয়েছে, ওয়াসিম আলী দৌড় দিয়ে বের হয়েছে, বের হয়ে গেট দিয়ে বের হয়ে গেছে তলায়। তো ঢুকে দেখে যে ওই যে সেই যে দোতলার যে জায়গাটা আছে তার পাশে 3 তলায় ওঠার যে ল্যান্ডিং এর এখান থেকে শব্দটা আসতেছে। তো হ্যাঁ, সে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালায় নাই, সে আস্তে আস্তে হেঁটে গেল ওইখানে। তো উপর থেকে ওই 3 তলায় ওঠার আগে ছাদের পাশের একটা ফাঁকা জায়গা আছে, ওইখান থেকে আকাশের আলো পড়ে, চাঁদের আলো পড়ে ওই জায়গাটা একটা আলোকিত হয়ে আছে। তো তার কাছে মনে হলো ওই জায়গায় শব্দটা। তো সে হেঁটে ওই জায়গায় তাকাইলো, ওই জায়গায় তাকায় সে পুরো ফ্রিজ হয়ে গেল, মানে একদম বরফের মতো ঠান্ডা হয়ে জমে গেল। সে দেখলো ওই সিঁড়ির ওইখানে একটা লোক বসা, লোকটা বেশ লম্বা হবে, অতিশয় লম্বা, মানে বিশাল জায়েন্ট টাইপের, এরকম বিশাল আকৃতির একটা লোক বসা। তার চুল এত বড় বড় ঝাঁকড়া এবং সেগুলো কোকড়া চুল, মানে চুলগুলাকে জট লেগে গেছে চুলের মধ্যে, পাগলটা যেরকম জট লাগে, মানে মানুষ যদি মানসিকভাবে ভারসাম্য হয় যেরকম চুল জট লেগে যায় ওরকম জট লাগানো, দাড়িগুলার মধ্যে মনে হলো জট লাগানো, এবং চোখগুলা পুরো সাদা, চোখের মধ্যে মনি নাই। ওখানে বসে আছে সিঁড়ির মধ্যে, একটা লুঙ্গি এরকম তার হাঁটু পর্যন্ত গোটানো এবং খালি গায়ে সে ওখানে বসে আছে, এবং সে মুখ দিয়ে 2 জন মানুষের শব্দ করতেছে। একবার সে চিৎকার করতেছে যে আরে মেরে ফেললো, বাবারে মারে, আবার সে নিজেই নিজের ধমকাইতেছে। তো সেই লোকটা ওইখান থেকে ওয়াসিম আলীকে দেখলো, দেখে এরকম হাসতেছে, হেসে আবার তার সামনে এরকম শব্দ করলো, করে মুখ দিয়ে একটা বিদঘুটে শব্দ করলো, কেমন যেন উলুলুলু করে। এটা দেখে আসলে ওয়াসিম আলী সম্পূর্ণ, মানে ওইখানে মনে হলো মূর্ছা যায় এরকম অবস্থা। সে দাবাদাব দৌড় দিয়ে নামলো সিঁড়ি দিয়ে, বলে প্রচন্ড স্পিডে নেমে সে একদম রাস্তায় বেরোয় আসছে, সে আর একতলায়ও ঢুকে নাই, সে দৌড় দিয়ে রাস্তায় বেরোয় আসছে। রাস্তায় বেরোয় এসে দেখতেছে যে রাস্তা ফাঁকা, রাস্তার মধ্যে কেউ নাই। তো সে জানতো যে অফিসের কাছে কিছু এরকম মানুষজন ওখানে তখন রাতের বেলা ওই জিনিসপত্র আসে, মালপত্র আসে, এগুলা কাউন্ট করে আর কি, জেলেরা আসে, এরকম আসে। তো ওই অনুযায়ী দৌড় দিল সে রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে সে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে সে একদম, মানে একদম ভয়ে তার সারা শরীর একদম ঘামে ভিজে গেছে।
দৌড়াইতে এক সময় পৌঁছাইলো অফিসের কাছে, তো ওখানে যেয়ে দেখলো যে কয়েকজন মানুষ আসলেই ওই সাগর থেকে মানে মাছ আনছে, জেলেরা ওগুলার করতেছে, মানে হিসাব করতেছে এদিক ওদিক। তো তাদের কাছে গেল, যে বললো যে ভাইসান আমি একটু বসি এখানে, ভাইসান কি হয়েছে? তারা যে কি হয়েছে আপনার? কারণ সে মানে ভয় আর বলতে পারতেছে না। তো তাদের মধ্যে একজনে বললো পানি, মানে পিপাসা লাগছে প্রচন্ড। তো সেই লোকটা ওয়াসিম আলীর পানি দিল, তাদের কাছে বোতল ছিল, সেখান থেকে পানি ঢেলে দিল খাওয়ার জন্য, খাওয়ার পানি। তো খাওয়ার পরে সে একদম হাঁচো বড় বড় করে আছে। তো লোকটা বলছে কি হয়েছে আপনার? তো তখন বললো যে আমি ওইখানে থাকি, এরকম এরকম পরিচয় দিল। বললো ওই কোথায়? বলে যে ওইখানে বাড়ি, সেখানে শুটকির গোডাউন। তো ওই লোকরা নিজেদের মধ্যে চাওয়াচাই করলো, তো এই রাত্রেবেলা কি ব্যাপার, আপনি কি হয়েছে? তো বলছে আমি ভয় পাইছি। তো ওদের মধ্যে একজন বলছে ভয় তো পাওয়ারই কথা, ও তো ভূতের বাড়ি, ওখানে যে অবস্থা হয় মানুষজন রাতে হাঁটে না রাত্রেবেলা, আপনি থাকেন ওইখানে? তো বলে যে হ্যাঁ। কোথায় থাকছেন? ওই যে নিচতলায়, সারছে কাম। ওই তো ভূতের বাড়ি, ওখানে ভূত থাকে, কেউ হিন্দু যায় না, চলেও না কেউ। ওর মানে বলে যে কিসের ভূত, কি ব্যাপার? মানুষজন ওখানে ভয় পায় ভাই, ওখানে অনেক কিছু হয়েছে আগে, অনেক উল্টাপাল্টা জিনিস হয়েছে, ডাকাইতে বাড়ি, ওখানে কেউ থাকে না ওইখানে। ওই যে গোডাউন করছে, গোডাউনের মধ্যে আপনার কে রাখছে ওইখানে? তো সে বললো যে আমার আব্বা আমার রাখছে। আর ওরা তো সবাই অবাক যে এর বাপ এখানে রাখছে এখানে। তো যাই হোক, বলে যে আমি আপনাদের সাথে থাকি বাকি রাতটা, কয়েছে থাকেন। তো সে রাত্রে ওখানে কাটায় ওয়াসিম আলী, বেশ ভয় পায়, বাড়ির কাছেই যায় না আর। তো রাত্রেবেলা এখানে এদের সাথে গল্প গুজব করে সে শুনে আর কি এদের মাধ্যমে, যে ওই বাড়িটা নাকি অনেক পুরনো একটা বাড়ি, ওইখানে অনেক আগে তৈরি হয়েছিল, এবং ওখানে মোটামুটি এই জিনিসপত্র এগুলো রাখা হইতো। ওইটা একটা সেফ গোডাউন টাইপের ছিল। পরবর্তীতে জলোচ্ছ্বাসে ঝড়ে ক্ষতি হয়েছিল, এবং ওখানে নাকি ডাকাতরা থাকা শুরু করছিল এক সময়। পরবর্তীতে ডাকাতদেরকে আবার সরায় দেওয়া হয়, এখান থেকে খেদায় দেওয়া হয়। তো তারপর ওই ডাকাতরা থাকা অবস্থায় নাকি এখানে অনেক উল্টাপাল্টা করছিল ডাকাতরা। তো ওই মানে অনেক অপরাধ, মানুষজনকে অনেক অত্যাচার করছে, মানুষকে মারছে, এরকম করছে। এরপর থেকে নাকি আস্তে ধীরে ওই জায়গাটা এরকম হন্টেড হয়ে গেছে। তো গোডাউন আছে কিন্তু কেউ থাকে না, রাত্রেবেলা তালা তোলা মারতো, এরকম অবস্থা। তো যাই হোক, রাত্রেবেলা ওই দিন এরকম কাটায় দেয় ওয়াসিম আলী। পরদিন সকালবেলায় সে অফিসে যায় এবং তার বাবাকে খবর দেয়। তো তার বাবারে বলে যে তুমি আমার কই রাখছো এই সেই। তার বাবা বলে যে আমি তো অত কিছু শুনি নাই, শুনছি যে মানে অনেক কেউ থাকে না গোডাউন, আমি এত কিছু জানি না ওই বাসা সম্বন্ধে। তো বাবার উপর সিরিয়াস রাগ করে ওয়াসিম আলী, বলে যে আমি না থাকুমি না। সে বলে আমার এক্ষুনি নিয়ে যাও। তো তারপরে সে দিনের বেলায় চলে আসে, আবার কক্সবাজারে চলে আসে, আর ওদিকে যাবে না সে, এরকম এসেই। তো তার বাবা পরবর্তীতে তাকে তার অন্য ব্যবসাতে ইনভলভ করে দেয়। তার বাবার আরো ব্যবসা ছিল মশলার, তো সেই মশলার ব্যবসাতে তাকে ইনভলভ করে দেয়। তো এটা ছিল ওয়াসিম আলীর একটা ভয় পাওয়ার ঘটনা। এই ঘটনাটা এই 2013-14 সালের, অথবা ম্যাক্সিমাম 15 সালের। অ্যানোনিমাস পার্টিসিপেন্টের যে লেখাটা ছিল, সেই লেখাটা অনুযায়ী ঘটনার সূত্রপাত একেবারে তখন শীত, শৈত্য প্রবাহ তখন চলছে। রফিকুজ্জামান, তার নাম রফিক, তার অনেক আগে থেকেই কবিরাজি জিনিসপত্রের উপরে যথেষ্ট জ্ঞান ছিল, অর্থাৎ যেটাকে আমরা কবিরাজি হিসেবে জানি। এই যে মানুষের উপরে কোনো রকম জাদু টোনা এটা সেটা এগুলো যদি করা হয়, মানুষ কবিরাজের কাছে যায় না, সেরকম কবিরাজ। রফিক সাহেব মানে রফিক, তিনি অনেক আগে থেকে একটা ব্যাপারে জানতেন। তা হচ্ছে একটা বিশেষ সময়ে একটা বিশেষ হাতের রিং তৈরি করতে হবে তাকে। ওই বিশেষ সময় সবসময় আসে না, এবং ওই বিশেষ সময়টার জন্য আবার কয়েক বছর অপেক্ষা করতে হয়। তো তিনি তার নিজের ওই কবিরাজি জীবনের শুরুর দিকে সেই সময়টা পাননি, কারণ তাকে এমন নোংরা কাজ করতে হবে যে কাজগুলো কখনো অন্য কোনো মানুষ করতে পারবে না। তার নাম রফিক, কিন্তু তারপরে তিনি যে পথে হাঁটেন সেই পথ কুফরের। রফিক তার যে সময়টা ঘনিয়ে আসে সেই জাদুর রিং তৈরি করার, এই রিং তৈরি করতে গেলে অবশ্যই রূপার প্রয়োজন। কিন্তু সেই রূপাটা তৈরি করা হবে এমন আগুনের উপরে গরম করে, যে আগুনটা হতে হবে মানুষের হাড়ের, মানে মানুষের হাড় জ্বলবে সে আগুনের ভেতরে, সেই আগুন হতে হবে মানুষের হাড়। তো যখন এই আগুনটা জ্বলবে, ওই রূপার ওই আংটিটা তৈরি করার জন্য যত কিছু প্রয়োজন, কারণ ওই রিংটাকে বারবার গরম করতে হবে, তো সেই আগুনে থাকতে হবে মানুষের হাড়।
এবং ওই নির্দিষ্ট দিন ঘনিয়ে আসতে শুরু করে তার জন্য, এবং এই সুযোগ সে কখনোই হাতছাড়া করবে না, কোনো মতে করবে না। সে তার ওই কবিরাজি বিদ্যা যার কাছ থেকে শিখেছিল তার কাছে সে যায়, এবং তার ওস্তাদ হোক বা সে যেই হোক, তার বয়স এত, এবং বয়সের ভারে সে কুজো মানুষের মতো অবস্থা, তার এতটাই বয়স তার। তোর ওস্তাদের কাছে যখন যায়, ওস্তাদ তখন তাকে বলে দিয়েছিল, তার ওস্তাদ, যে তোর পথে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তুই কিন্তু ভয় পাস না। এখন হাড় সংগ্রহ করবে কোত্থেকে? এটা হচ্ছে আসল ব্যাপার। এই যে মানুষের হাড়, এই হাড়ের ক্ষেত্রে গোরস্থান থেকে হাড় নেওয়া যাবে না, শ্মশান থেকেও হাড় নেওয়া যাবে না, মৃত মানুষের কাছ থেকেও হাড় নেওয়া যাবে না। এই হাড় কি এনে দিবে? এই হাড় এনে দিবে সে যে সাধনার কারণে সামনে আসে। অর্থাৎ এই রফিককে একটা সাধনা করতে হবে। এই সাধনা চলাকালীন সময়ে যার এখানে আসার কথা, সে যখন এখানে আসবে, সেই ঠিক উপযুক্ত সেই লক্ষণ, মানে উপযুক্ত লক্ষণ মিল বা ম্যাচ করে সেই হার এনে দেবে, অর্থাৎ কোনো এন্টিটি। তো তার এখন এই মুহূর্তে তাকে তার সাধনা করতে হবে। এখন সাধনা করার জায়গাটা কোথায়? সাধনা করার জায়গাটা হচ্ছে জলাশয়ের পাশে, নির্জন জলাশয়ের পাশে, কোনো শ্মশান নয়, কোনো কবরস্থান নয়, কোনো জায়গা নয় এরকম। রফিকের ওস্তাদ রফিককে কিন্তু বলে দিয়েছিল যে কি হবে না হবে। রফিক কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছিল, তার ওস্তাদের দাঁতগুলো একদম গরুর জাবর কাটা তাঁতের মতো অবস্থা হয়ে গেছে, কোনো ধার নেই, কোনো কিছু নেই, সব একেবারে লেভেল হয়ে গেছে, একদম একটা সমান্তরাল লেভেলে। রফিক কিন্তু জানে যে তার জীবনে তাকে শাস্তি পেতে হবে এই কর্মের জন্য, যে কাজ সে করছে এই কাজের জন্য। তারপরও তাকে তো তখন রিংটা বানাতে হবে, তো চাতুর রিং ক্ষমতা প্রাপ্ত হবে সে। ওই নির্জন জায়গায় সে খুঁজে বের করে, যার প্রয়োজন সে সবকিছু খুঁজে বের করতে পারে। ওই নির্জন জায়গায় সে খুঁজে বের করে, এবং তাকে নাকি সাধনা করতে হবে, নির্দিষ্ট সংখ্যক বার বলতে হবে ওই মন্ত্র। এই নির্দিষ্ট সংখ্যক মন্ত্র তাকে পড়তে যে কয়দিন সময় লাগে, সেই কয়দিনই তাকে সেখানে যেতে হবে, এবং ওই মন্ত্রগুলো পড়ার সময় শেষ হওয়ার পরেই যার আসার কথা সে আসবে, এবং সেই তখন লক্ষণযুক্ত মানুষের হার তাকে জোগাড় করে দেবে। এখন সে নির্জন স্থানে যখন সে মন্ত্র পড়তে শুরু করলো, শর্ত ছিল একটা, যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা তার চোখের সামনে থাকতে হবে। সে যখন মন্ত্র পড়বে, তো ওই চোখের সামনে থাকা ছাগলের বাচ্চার দিকে সে তাকিয়ে থাকবে। প্রথম ব্যাপারটা হচ্ছে, যদি কাজ বা মন্ত্র যদি আসলে ঠিকঠাকভাবে পড়া হয় এবং কাজের যদি অগ্রগতি হতে শুরু করে, তাহলে সেই রাতের বেলা ওই সে যদি ওই তার ভাগ করা রয়েছে যে সে আজকে রাতে সে কতটুকু পড়বে, একটা হিসাব নিকেশ তো রয়েছে। সে তার ওই রাতে সাধনা শেষ করার আগেই তারই চোখের সামনে ওই ছাগল মারা যাবে, অর্থাৎ প্রমাণ যে তার সাধনা কাজ করছে। এখন মন্ত্র পড়া সে শুরু করেছে। নদীর পাশে কিরকম পরিবেশ হয়, নির্জন পরিবেশ, সেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। যখন সে মন্ত্র পড়ছে, পানির ভেতরে যেরকম ছলাৎ ছলাৎ শব্দ হয় না, সে মন্ত্র পড়ার সম্ভবত 20-22 বার তার মন্ত্র পড়া হয়ে গেছে। তখন সে অনুভব করে, যেহেতু তার চোখ বন্ধ, সে অনুভব করে ব্যাঙ পানির উপরে লাফাচ্ছে, তলিয়ে নাচে সে পানির উপরে লাফাচ্ছে, এদিক ওদিক 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 ছোপ ছোপ করে সে যাচ্ছে। এটা তার কানে আসছে। ওদিকে ছাগলের বাচ্চাটা মাঝে মাঝে শব্দ করে, মাঝে মাঝে শব্দ করে না। তার মন্ত্র পড়া হয়ে গিয়েছে ততক্ষণে প্রায় 200-র উপরে। এই পর্যায়ে সে প্রথমবার টের পায় চারপাশটা কেমন যেন অদ্ভুত রকমের শান্ত। চোখ যখন খুলেছে, তার তো তাকিয়ে থাকার কথা ছিল সেই ছাগলের দিকে, কিন্তু সে ছাগলের দিকে আর তাকিয়ে ছিল না। তো চোখ বন্ধ করে বা এদিক ওদিক তাকিয়ে থাকতো সে। এবার যখন চোখ খুলে ছাগলটাকে সে দেখলো, ওইখানে ছাগল বসা মনে হলো না তার,
মনে হলো ছাগলের মাথা সদৃশ একজন ছোট মানুষ বসা। বনা টাইপের মানুষ রয়েছে না, ডর্ফ, তো তাদের চেয়ে তো ছোট, এরকম ছোট একজন মানুষ বসা, কিন্তু তার মাথাটা ছাগলের মতো। এটা দেখার পরে যখন বুকটা ধরাস করে ওঠে, তখন ওই ছাগলের মতো মাথা দিয়ে সেই ব্যক্তি তাকে বলল, নড়াচড়া করিস না, চালিয়ে যেতে থাক। এটা তার মনে হলো। ওই দিন রাতের বেলা যখন তার সমস্ত মন্ত্র পড়া শেষ হয়ে গেল, এই মন্ত্রগুলো পড়া শেষ হওয়ার পরে সে ভালো করে লক্ষ্য করে দেখলো আসলেই ছাগলের বাচ্চাটা মারা গেছে। তিনি কিন্তু কোনো শব্দ টের পান নাই, কোনো শব্দ না, কোনো কিছু না, কিছুই হয়নি। শুধু তিনি মন্ত্র পড়েছেন, আর ওই যে একজনকে দেখলেন তিনি ছাগলের মাথার মতো, তার মাথা। এখন সেখান থেকে তিনি চলে আসেন, তার জন্য কোনো নির্দেশনা ছিল না ওই ছাগলের বাচ্চা নিয়ে আসবে না রেখে যাবে, কোনো নির্দেশনা ছিল না, বিধায় সেখান থেকে চলে আসে রফিক আর কি। দ্বিতীয় দিনের দিন রফিককে খুব সুন্দর করে বলা হয়েছিল আগেই যে সে যাতে তার রিংটাকে একটা শেপ যাতে দেয়, একটা শেপ, এবং সেই শেপটা সে কীভাবে দিবে, আপনি যখন একটা রিংকে পেটাবেন তো ওই রিংটা কোনো কিছুর ভিতরে ঢুকতে হবে, তো কাঠ দিয়ে খোদাই করে নিল মানুষের হাতের মতো করে, আঙুলের মতো করে, এমন একটা কিছু, শুধু একটা আঙুল দিয়ে সে ওটা তৈরি করে রাখলো। এবার রাতের বেলা তাকে সাধনা শুরু করতে হবে, এবং এই দ্বিতীয় রাতটা ছিল তার জন্য অত্যন্ত প্রতিকূল রাত, কারণ সাধনার প্রথম রাতে যখন কোনো কিছু হয়নি, দ্বিতীয় রাতে তা কোনো দিক দিয়ে হাজির হয়ে যেতেই পারে। যখন সে সাধনা শুরু করলো, কোলা ব্যাঙের ডাক আসতে শুরু করলো। কোলা ব্যাঙ চোখ খুললো সে একটু, সে তো আসন পেতে বসে রয়েছে, তার চারপাশে বড় বড় কোলা ব্যাঙ, একদম বড় বড় কোলা ব্যাঙ, এগুলো সমস্যার শব্দ বলছে এটা পরপর। এবং তিনি এই গেট খুলতেন না, এই যে গেট, এই গেট যে গেট দিয়ে এই অমানুষের মতো যারা এই দুনিয়াতে প্রবেশ করবে, এই গেট তিনি খুলতেন না, কিন্তু খুলছেন এখন, কারণ হচ্ছে তার ওই জাদুর রিংটা প্রয়োজন। যে রিংটা তিনি তৈরি করবেন সেই রিংটা হতে হবে জাদুর শক্তিশালী, মানে জাদুর শক্তিকে নিজের ভেতরে রক্ষা করার মতো করে, যেটা অনেকটা ভুল ধারণা। এবার সাধনা তো চলছে। এই রাতের বেলা না হঠাৎ করে মানুষের চিৎকারের শব্দ তার কানে আসে। কেউ এমন আর্তনাদ করে উঠলো যেন তাকে বাঁচানো ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু শর্ত হচ্ছে রাতের বেলা যখন আপনি আমল করবেন, ওরা আপনাকে যেই কোনো দিক দিয়ে যেই কোনো অবস্থায় একটু পর পর ভয় দেখানোর চেষ্টা করবে, একটু পর পর বোঝানোর চেষ্টা করবে যে সাধনা যাতে আপনি চালাতে না পারেন। আর যদি সেভাবে কাজ না হয় তাহলে তো ভয় দেখানোর অনেক রাস্তা আছে তাদের হাতে। এখন ওইরকমই শব্দ হচ্ছে, সে একদম চুপ, এই শব্দগুলোকে সে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তারপরে এই স্বপ্নগুলো তার উপরে আসর করতে শুরু করেছে। নিঃশ্বাস বন্ধ করে সে ওই মন্ত্রগুলো পড়ে যাচ্ছে। এবার সে শুনতে পায় যে শ্মশানে যখন লাশ পোড়ানো হয় তখন কখনো কখনো মানুষের চর্বি, এটা অনেকটা তেল বা গরম তেলের উপরে যদি পানি পড়ে, অথবা গরম পানি যদি কোনো কিছুর উপরে যদি পড়ে, এক ধরনের শব্দ হবে না এরকম, এবং হালকা একটু ধোঁয়া উঠবে না, অল্প একটু ফেইন্ট একটা ধোঁয়া, এরকম তার অনুভূতি হতে লাগলো, যেন কেউ দাঁড়িয়ে আছে এবং তার শরীর থেকে ওই গরম তেল অথবা গরম পানি নিচে পড়ছে, আর শব্দটা হচ্ছে প্রত্যেকবার। চোখ বন্ধ করে কিন্তু মন্ত্র পড়ছে সে, এবং আগেই বলা হয়েছে না যে তার যে জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন সেটা কিন্তু এক অশরীরী এনে দিয়ে যাবে। রফিক মন্ত্র পড়ে যাচ্ছে এবং ওর মন্ত্র পড়া অবস্থায়ও ভয়ে গলা শুকিয়ে গেছে পুরোপুরি। ওই পর্যায়ে মন্ত্র পড়তে গিয়ে গলার ভেতরে কষ্ট হতে লাগলো তার। মন্ত্র সে পড়ছে ঠিকই, কিন্তু তার মনে মনে নয়, অনেকটা বিড়বিড় করে, এবং আস্তে আস্তে তার নিজের গলার শব্দটাই পরিবর্তিত হতে লাগলো। তার মনে হতে লাগলো, চোখ বন্ধ অবস্থায় যেহেতু, তারপরও তার মনে হতে লাগলো
যে এই মুহূর্তে তার চোখের ডান চোখের কোনা বরাবর ছিল, সে এই মুহূর্তে তার নাক বরাবর খুবই স্লো সে মুভ করছে। আর তার শরীর থেকেই হয় চর্বি, গরম চর্বি অথবা গরম পানি নিচে পড়ছে আর করে শব্দ হচ্ছে বারবার। বহু দূর থেকে স্কুলে যেরকম ঘন্টা বাজে না, এরকম ঘন্টা বাজে শব্দ সে শুনতে পায়, যেন অনেকগুলো ঘন্টা একসাথে দূরে বাজছে। এবং যখন এই ঘন্টাগুলো বাজছে, ওই সময় সে বুঝতে পারে অগণিত নারী যারা বড়, মানে অদ্ভুত ধরনের টিপ পরা বড় তাদের কপালে, তাদের চোখ অদ্ভুতভাবে বড় কিন্তু বাকি শরীরটা মানুষের মতোই, এবং তারা কোনো এক অদ্ভুত রঙের শাড়ি পরে রয়েছে। তারা অমানুষের মতো দৌড়াচ্ছে তার দিকে উদ্দেশ্য করে। ওই দূর থেকে তারা তাদের মুখের মাধ্যমে সেই ঘন্টার শব্দটা তৈরি করছে। তাদের মুখের ভেতরে জীব যে নড়াচড়া করছে খুব জোরে, সেটা পর্যন্ত সে ওইখানে বসে থাকা অবস্থায়, চোখ বন্ধ থাকা অবস্থায় দেখতে পাচ্ছে। ওর সাহস কুলাচ্ছে না চোখ খুলে ও দেখুক। ও যদি চোখ খুলে দেখতো তাহলে ও বুঝতে পারত, এবং ও কোনো মতেই সাধনাটা শেষ করতে পারত না। যারা এসেছে তারা নদীর উপর দিয়ে দৌড় দিয়ে আসছে, এবং অজস্র নারী যখন দৌড় দিচ্ছে, এই চুরির শব্দ, নূপুরের শব্দ, অস্বাভাবিক রকমের কথাবার্তা বলার শব্দ, কোনো কোনো সময় এরকম শব্দগুলো আসছিল যেন প্রেতাত্মা, নারীরূপী প্রেতাত্মা তারা হাসাহাসি করছে অথবা দুঃখে বা কষ্ট পেয়ে তারা চিৎকার করছে। কিন্তু সেটা খুব সাধারণ মানুষের মতো না, সেটাতে একটা টান রয়েছে, টান, শরীর কাঁপিয়ে দেওয়ার মতো টান। ওর চারপাশে ধামধাম ধামধাম করে নাচতে লাগলো কারা জানি। প্রচন্ড ভাবে নুপুরের শব্দ এবং প্রচন্ড ভারী অনেকগুলো পা দাপাদাপি করছে চারপাশে, এবং এই চোখ বন্ধ অবস্থায় ও দেখতে পাচ্ছে তাদেরকে। যারা ওর চারপাশে এই মতো দাপাদাপি করছে তারা সবাই খালি গায়ে, তো তারা একদম কালো, তাদের চোখ অদ্ভুত রকমের বড়, এবং শুধুমাত্র তারা তাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে কোনো পাতা দিয়ে। তারা হু হা এরকম করছে তার আশপাশে, কিন্তু রফিকের চোখ বন্ধ, তারপরও সে দেখতে পাচ্ছে। যদি প্রশ্ন আসে মনে যে চোখ বন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় কিভাবে, কারণ এটা তারাই পারে যাদের সেই ক্ষমতা আছে বা তারা সেই ক্ষমতা আয়ত্ত নিয়েছে। বাস্তব চোখে যদি দেখতো, ও কোনো মতেই সাধনা ধরে রাখতে পারতো না, ওইখানে মূর্তই। ওই দিন রাতের বেলা আর অল্প একটু বাকি ছিল, কিন্তু রাত ফুরিয়ে আসছে এটা সে বুঝতে পারে, এবং অনেকক্ষণ ধরে চারপাশ নীরব। এই জন্য সে চোখ খুলে তাকায়, এবং যে সময় সে চোখ খুলে তাকায় তখন সে দেখতে পায় একটা 14-15 বছর বয়সী মেয়ে বসে রয়েছে তার থেকে অনেক দূরে। এবং সে ওই যে আমাদের পুরনো গ্রাম্যদেশী মায়েরা যেরকম শাড়ি পরতো ব্লাউজ ছাড়া, ওই রকম ব্লাউজ ছাড়া সে একটা শাড়ি পরা, কিন্তু তার খেয়াল অন্যদিকে। কিন্তু রফিক জানে যেটা মানুষ না, এখানে মানুষ আসবেই না। ওই যে নদীর পাড়ে সে বসে রয়েছে সেই নারী বা মেয়ে, সে তার দিকে ঘুরে তাকায়, এবং তার চোখের ভিতরে এক অস্বাভাবিক রকমের যন্ত্রণা, যেটা স্পষ্ট বোঝা যায়। ওই অস্বাভাবিক রকমের যন্ত্রণা যখন তার চোখে স্পষ্ট বোঝা যায়, তখন এটাও দেখতে পায় রফিক দূর থেকে দুজন মানুষ আসছে। দুজন মানুষ অনেকটা ছায়ার মতো, একজন হয়তো একটু বয়স্ক অথবা বয়স্ক না, কিন্তু বয়স হয়েছে, আরেকজন তরুণ সবল, সে এত চলাফেরায় বোঝা যায়। ওর চোখের সামনেই ওই মেয়েটাকে ওই দুজন ধরলো, ঘাড়ে চেপে ধরলো। সম্ভবত ওর পেটে কোনো আঘাত দেওয়া হয়েছিল, তারপরে ওকে পানির দিকে ছুঁড়ে মারা হলো। পেটে আঘাত করার কারণে সেখানে যে রক্ত বেরিয়ে গেছে, এটা কিন্তু সে নিজের চোখে দেখতে পায়, মানে যখন ফিনকি দিয়ে বের হয় প্রথমবার। এবং এই দুজন মানুষ যখন অস্বাভাবিকভাবে ধাক্কা মেরে ওকে যখন পানিতে ফেলে দেয়, তখন রফিকের বুঝতে বাকি নেই ও সাধনা যে করছে এই মেয়ের হারই সে পাবে, অর্থাৎ এই মেয়ের মৃত্যুর দৃশ্য সেই মুহূর্তে দেখতে পাচ্ছে।
আর মেয়েটাকে যখন ফেলে দেওয়া হলো পানির ভেতরে, উপরে কিছুটা একটু শব্দ, মানুষ বাঁচার চেষ্টা করে, হাত পা নাড়ায়, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, কিন্তু সেটা খুবই ক্ষণিকের, বড় জোর 10-12 সেকেন্ড। এবং এই 10-12 সেকেন্ডের পরে ওই মেয়েটা যে তলিয়ে গেছে, নদী একদম শান্ত হয়ে গেছে, সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছে রফিক। এবং সেই লোকেরা যারা এসেছিল, যে দুজন ছায়া, তারা আবার তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। এখন রফিকের আরেকটু অপেক্ষা বাকি। যখন ওর গণনা শেষ হলো, মানে ওর হিসাব মোতাবেক সাধনার মন্ত্র পড়া শেষ হলো, শেষ হওয়ার পর সে অপেক্ষা করলো আরো কিছু অতিরিক্ত সময়, তারপরে সে তার সীমানা থেকে বের হয়। সে যখন তার সীমানা থেকে বের হয়, তখন সে এক অদ্ভুত রকমের গরম বাতাস অনুভব করে। এবং গরম বাতাস যখন অনুভব করে, ওই বাতাসের দিকে যখন সে নজর দেয়, মানে একদিক থেকে তো বাতাসটা এসেছিল, সে বুঝতে পারে যে ওইদিকে কেউ দাঁড়ানো, যে ওদিকে দাঁড়িয়ে আছে সে মানুষ না। কিন্তু তার সাথে তার সাক্ষাৎ হবে এখন, মানে আজ না, আগামীকাল অবশ্যই। যাকে সে দেখতে পাচ্ছে তার চেহারা সে বুঝতে পারছে না, কিন্তু সে যে মানুষ না সেটা স্পষ্ট। আর একটু আগে সে দেখেছে একটা মেয়ে, যার মৃত্যুর দৃশ্যটা সে দেখেছে। অর্থাৎ যাকে সে দূরে দেখতে পাচ্ছে অশরীরী, সে যার মৃত্যুর দৃশ্য সে দেখেছে, তার হার রফিককে এনে দেবে। এটা রফিক বুঝতে পারলো। এবার পরের রাতে সে আগের মতো করে সাধনা শুরু করে রফিক। এবং সে সাধনায় বসার কিছু সময়ের ভেতরেই যখন তার মন্ত্র পড়া শুরু হয়, সে লক্ষ্য করলো তার চোখের সামনে একটা কুকুর। এই মুহূর্তে সে চোখ বন্ধ করেনি। আর আজ কিন্তু তার মন্ত্র যেহেতু একবারে পড়ার কথা, তো সেই সংখ্যা অনুযায়ী আজ কিন্তু বেশি সময় লাগবে না তার মন্ত্রগুলো পড়া শেষ করতে, বড় জোর 1 ঘন্টা বা তারও কম। সে তার চোখের সামনে একটা কুকুর দেখতে পায়, যে কুকুর উপরে সে নিজে জাদু করেছিল। কেন জাদু করেছিল সে নিজে? সেই কুকুরের উপরে জাদু করার উদ্দেশ্য ছিল সে কুকুরের মালিককে কুকুরকে দ্বারাই হত্যা করার। খুবই সহজ। কুকুর খেলার ছলে অথবা অন্য কোনো কারণে একটা আলতো কামড় দিয়ে বসাবে, এবং যখন একবার আলতো কামড় দিয়ে বসবে সেই কুকুর, তখন কুকুরের ভেতরে যে রোগটা থাকে, যে রোগটা অত্যন্ত ভয়ঙ্কর, জলাতঙ্ক, সেই রোগ সেই ব্যক্তিকে ধরে ফেলবে। এবং যখন সেই রোগ সেই ব্যক্তিকে ধরে ফেলবে, তখন সে জাদু মন্ত্রের শক্তি দ্বারা ওই রোগকে আরো বেশি ত্বরান্বিত করবে, এবং ওই লোকের উপরে সেই রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। এবং একবার যখন জলাতঙ্ক কাউকে ধরে ফেলে বা আক্রমণ করে, সেই মানুষ কিন্তু বাঁচে না, তার অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু হয়। কারণ অর্গানগুলো রেসপন্স করা বন্ধ করে দেয়, এবং সেই সাথে রয়েছে অত্যন্ত বিভীষিকাময় যন্ত্রণা। কিন্তু ওই কুকুরটাকে সে যখন জাদু করেছিল, ওই কুকুরটার মুখের ভিতরে সে একটা হাড় ঢুকিয়ে দিয়েছিল। হাড় কোনো এক জায়গা থেকে একটা ছোট বাচ্চার হাতের যে 5 আঙ্গুল, সেই 5 আঙ্গুলের ছোট ছোট হাড়গুলো সে সংগ্রহ করেছিল। সেই একটা তাবিজ তৈরি করে, সেই হাড় দিয়ে একটা তাবিজ তৈরি করে এই কুকুরের মুখে ঢুকিয়ে দেওয়ার সময় তাকে অনেক যুদ্ধ করতে হয়েছিল। এই কুকুরের মুখের ভেতরে এমন এক জায়গায় সেই হাড় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওই হাড় ঢুকিয়ে দেওয়ার ফলে কুকুর কিন্তু আর নড়াচড়া করতে পারেনি কিছু সময়। কিন্তু তারপরে সে ওই স্বাভাবিকভাবেই, যেভাবে একটা মানুষ নড়াচড়া করবে, কথাবার্তা বলবে একটা প্রাণীর সাথে, ওই রকমই আচরণ সে করতে লাগলো একা একা, যেন সে অদৃশ্য কারোর সাথে খেলছে। তখন রফিক কিন্তু বুঝতে পারলো যে তার কাজ কিন্তু হয়ে গেছে। এরপর আর কি, যেভাবে সে চেয়েছিল সেইভাবে সেই কুকুরের মালিক আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু কুকুরটার পরে কি হয় এটা কিন্তু কেউ জানে না, এমনকি রফিকও জানে না। যে কুকুরটা এই মুহূর্তে তার চোখের সামনে দেখে সে চিনতে পারছে। কুকুরটা 2বার ঘেউ ঘেউ করলো, এরপরে সে উল্টো দিকে ঘুরে চলে গেল। এবং যেই সময় কুকুরটা উল্টো দিকে ঘুরে চলে যায়, একদম উপর থেকে নিচে একটা লাশ ধরাস করে পড়ে। কোনো সাধারণ লাশ নয়, আমি আবারও বলছি, কোনো সাধারণ লাশ নয়। এমন এক লাশ, যে লাশটা পড়ার সাথে সাথেই কিছুটা থেতলে গেছে, কিছুটা।
লাশটা রয়েছে তার বুকের উপরে, অর্থাৎ পিঠের দিকটা লাশের দেখা যায়। পড়ে যাওয়ার কারণে বুকের দিক বা চেহারার দিক মাটির দিকে। ওই লাশটা যখন পড়লো, সে যখন চিন্তা ভাবনা করলো যে এই লাশকে সে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে কিনা, ঠিক সেই মুহূর্তে সে যে বন্ধনী দিয়ে রেখেছে ওই লাশটা ওই বন্ধনী সীমারেখার ভিতরে অর্ধেকের বেশি অংশ নিয়ে পড়েছিল। বাকি যে অংশের ভিতরে কোনো বন্ধনী ছিল না, সেই অংশের উপরে এসে দাঁড়ায় একটা ছোট্ট 5 বা 6 বছর বয়সী মেয়ে। 5 বা 6 বছর বয়সী মেয়ে, কিন্তু সে একদম কালো, একদম কালো। এখন যখন সে এই তালাশ বা এই সাধনা সে করছে, মেয়েটাকে তো সে দেখতে পেল। ওই মেয়েটা ওই মৃতদেহের উপরে পিঠের উপরে বসলো, যেটা অনেক সময় হয় কি যে এইভাবে বসে বসে সব সাধনা করা হয়। তো এইভাবে বসে বসে যখন সব সাধনা করা হয় তখন অনেক ধরনের ঘটনা ঘটে। তো এই হিসেব কষছিল এবং সে তার সাধনা চালিয়ে যাচ্ছে। ওই মেয়েটা ওর চোখের সামনে বসা, উপর থেকে যে বডিটা পড়েছে সেই বডিটা এখন ওর চোখের সামনে এখানে জানে বদলে ওই যে গতকালকে যে মেয়ের শরীরটা দেখেছিল না, যে মেয়েটা ওই একটা কাপড় পরা ছিল শাড়ি, এখন ওই রকম হয়ে গেছে। ওর সামনে ওই বাচ্চা মেয়েটা যে ওই লাশের উপরে বসা, মেয়ে ছেলে মনে হচ্ছে না, মেয়ে। ও তখন হাসছে, কেমন হাসি এটাও ধরতে পারে না, কানে শব্দ আসে। এই জন্য সে মন্ত্রকে একটু জোরে পড়তে শুরু করে, এবং যখন মন্ত্রকে একটু জোরে এসে পড়তে শুরু করে, কথা নেই বার্তা নেই, কি জানি একটা হলো, ওর তো চোখ বন্ধ, ওর মন্ত্র শেষ, মন্ত্র কিন্তু শেষ। ওই যে কি জানি একটা হলো, ওইটা ছিল একটা থপ করে কিছু একটা পড়লো ওর আশপাশে। কিন্তু ওই শেষের দিকে যখন তার মন্ত্র প্রায় শেষ, তখন ছোট্ট কোনো কিছু ওর কোলের উপরে এসে পড়ে, কোল। এবার যখন ও চোখ খোলে, এবার ও দেখতে পায় যে ওর হাতে, যেখানে ওর হাত ওই কোলের কাছে, ওইখানে একটা মানুষের দেহের একটা হাড়, যে কোনো জায়গার হাড় হতে পারে। এবার তার সে হাড় সে পেয়ে গেছে। এবার তাকে তৈরি করতে হবে সেই আংটি, সেই রিং। এটা সে কিভাবে তৈরি করবে? এই রিংটা তৈরি করার পদ্ধতি হচ্ছে, ওই যে বলেছিলাম যে আগুনের ভিতরে এই হাড় থাকতে হবে, আগুন জ্বলবে এবং সেই জ্বলতে থাকা আগুনে রূপার সেই অংশ দিয়ে যে হাতের রিং তৈরি হবে তা ওই আগুনে পুড়তে হবে। এখন রফিক তো সেই জিনিস পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর সে সেই হাতের রিং তৈরি করার কাজ শুরু করে, সেদিন না পরের দিন। এখন আগুনের ভেতরে হাড় রাখার পরে সে পুরো রাত সময় নেয় তার সেই সুন্দর করে ডিজাইন করার রূপার সেই জাদুর আংটিটা কিছুটা চওড়া ছিল, কারণ এর উপরে কিছু গাণিতিক নকশা, যা হচ্ছে এই জাদুর আংটিকে শক্তি দেবে, সেই গাণিতিক নকশা তার উপরে খোদাই করতে হবে। এখানে আবার একটা শর্ত আছে, একবার যখন রিংটা তৈরি করে ফেলা হবে এবং যখন খোদাই করে ফেলা হবে না, ওই খোদাই করার সময় ওই মন্ত্রই ওকে পড়তে হবে, যে মন্ত্র সে পড়েছে। এই জাদুর আংটি পাওয়ার জন্য যে হার দরকার ছিল, সেই হার পাওয়ার জন্য যে মন্ত্র পড়েছে সেই মন্ত্রই তাকে পুনরায় পড়তে হবে, এবং ওই মন্ত্র পড়তে থাকা অবস্থায় তাকে ওইখানে খোদাই করতে হবে। ওই খোদাই করার কাজ সে করতে যাবে, প্রায় শেষের দিকে চোখ ধরে এসছে, প্রচণ্ড ঘুম তার চোখের মধ্যে, তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, আর সে টিকে থাকতে পারছে না। এদিকে যে আগুনের ভেতরে ওই মানুষের হাড় দিয়ে দিয়েছিল, সেই আগুনও প্রায় নিবু, অর্থাৎ তখন শুধুমাত্র কয়লা লাল অংশটুকুই রয়েছে, পুরো চলন্ত আগুন নেই, নিবু। ওই অবস্থার ভেতরে কি মনে করে সে তার ওই জাদুর আংটিটা ওই আগুনের উপর নিয়ে গেল। বলে রাখা ভালো, যখন প্রচণ্ড ঘুম চোখে,
মন্ত্রও পড়ছে, আবার হাত দিয়ে কাজও করছে। অনেক আগে থেকে ক্লান্তি, সমস্ত কিছুর মধ্যে সে খেয়ালই করেনি কখন জানি তার হাতের উপরেই, মানে হাতের আঙ্গুলের ভিতরে পড়া অবস্থাতেই সে ওই নকশার খোদাই করছিল রিংয়ের ভেতরে। বাম হাতে পড়া ছিল সেই রিং, এবং ওই যে বললাম না, বেখেয়ালে সে চেয়েছে ওই রিংটা আগুনের উপর একটু রাখতে। নিজের বাম হাত সহই কিন্তু ওই রিং সে আগুনের উপর রেখেছিল। কিছু সময় সে টের পায়নি, অল্প কিছু সময়, কিন্তু পরে যখন সে টের পেল, তাকিয়ে দেখলো তার হাত পুড়ে গেছে। হাত পুড়ে একেবারে এমন অবস্থা ঝলসে গেছে। অবশ্য সেই জায়গাটা হচ্ছে ছোট আঙ্গুলের পাশ দিয়ে কবজির কিছু অংশ পর্যন্ত। ওই আগুন যখন পুড়লো তার হাত, যখন সে রিয়ালাইজ করলো প্রচন্ড ব্যথা, কারণ পুড়ে গেলে প্রচন্ড ব্যথা লাগে, তখন সে টের পেল ঘরের ভেতরে কি জানি ঘুরটির বেগে ঘুরছে, এবং সে প্রচন্ড শব্দ করে হা হা হি হি হাসি হাসছে। হা হি হি হাসি। ওই জাদুর রিংয়ের কিন্তু ওই নকশাটা সে ওই দিন রাত্রে আর সম্পূর্ণ করতে পারেনি, কারণ ততক্ষণে একে তো তার হাত পুড়ে গিয়েছে, প্রচন্ড ঘুম ছিল চোখে, এই জন্য সে বেতালে এই কাজটা করেছে। একটা ঘর বাকি ছিল, মানে একটা সিম্বল আঁকা তখন বাকি ছিল। তা সেই জাদুর রিংয়ের পেছনে যে সে এত সময় কষ্ট করেছে, ওই সময়ের আর তখন কোনো মূল্যই থাকলো না, কারণ তার সমস্ত কাজ পণ্ড হয়ে গেছে। এখন যখন নিজের ট্রিটমেন্ট সে নিচ্ছে রফিক, ওই ট্রিটমেন্ট নেওয়া অবস্থায় একদিন রাতের বেলা সে দেখতে পায় যে তার ঘরে ওই মেয়েটাই প্রবেশ করেছে। যে মেয়েটার হত্যার দৃশ্য সে দেখেছিল, ওই মেয়েটাই তার ঘরে প্রবেশ করেছে, আর তার হাতে ছিল তার ওস্তাদের কাটা মাথা, এবং সে কাটা মাথা তাদেরকে ছুঁড়ে মেরেছিল। কয়েকটা ধাক্কা খেয়ে সে কাটা মাথা তার পাশে এসে পড়েছিল। ব্যাস এইটুকুই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আজকে আমি যা শেয়ার করব এই ঘটনাটি আজ থেকে প্রায় 60 বছর আগের, অর্থাৎ সাল তখন 1976 সালের চৈত্র মাসের এক গুমোট রাতের। আমার নাম মোস্তফা কামাল। তখন আমি অবিভক্ত বাংলার এক জমিদার বংশের পুরনো কাচারি বাড়ির দলিল লেখক হিসেবে কাজ করতাম। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলের সেই কাচারি বাড়ির চারপাশ ছিল ধুধু ফসলের মাঠ আর পুরনো দিঘি। সেদিন ছিল চৈত্র মাসের সংক্রান্তির ঠিক আগের রাত। চারদিকের বাতাসটা ছিল একদম থমথমে, কোনো গাছের পাতাও যেন নড়ছিল না। আকাশটার রং ছিল অদ্ভুত, একদম তামাটে লালের মতো। গ্রামের লোক কথা মতে এমন তামাটে আকাশের রাত্রে নাকি প্রকৃতির চেনা নিয়মগুলো উল্টে যায়। রাত যখন আনুমানিক 2:30, কাচারি ঘরের ভেতর কেরোসিনের ম্যান্টল বাতিটা দপ দপ করে জ্বলছিল। আমার ডান হাতের তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে আমি পুরনো এক দল দলিলের ওপর মোহর বসানোর কাজ করছিলাম। পুরো এলাকায় কোনো মানুষ বা পশু পাখির কোনো সারা শব্দও ছিল না, শুধু আমার কলমের নিবের খসখসে আওয়াজ ছাড়া। হুট করেই ঘরের ভেতরে বাতাসটা ভারী হতে শুরু করলো। কেমন যেন একটা অদ্ভুত গন্ধ, ঠিক যেন অনেকগুলো কাঁচা সুপারি একসাথে পচানো হলে যে কড়া তিতকুটে গন্ধ বের হয়, সেই গন্ধে আমার পুরো ঘরটা ভরে গেল। আমি বাতিটা একটু উঁচিয়ে ধরার জন্য টেবিল থেকে হাত বাড়ালাম, আর ঠিক তখনই আমার শরীরের সমস্ত শক্তি যেন 1 সেকেন্ডের মধ্যে কেউ শুষে নিয়ে গেল। আমি খেয়াল করলাম আমার হাতের লণ্ঠনের আলোটা আর হলুদ নেই। ঘরের দেয়াল, টেবিল আর আমার সামনে থাকা পুরনো খাতাগুলোর ওপর যে আলোটা পড়ছিল, সেটার রং হুট করে বদলে
একদম গাঢ় নীল হয়ে গেল। শুধু তাই নয়, ঘরের কোনায় রাখা পুরনো টিকটিকিটা কাছের ঘড়িটার দিকে চোখ যেতেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঘড়ির ভেতরের পেন্ডুলামটা ডানে বামে দুলছিল ঠিকই, কিন্তু সেটার কোনো যান্ত্রিক শব্দ ছিল না। যেন পুরো ঘরটা একটা শব্দহীন গভীর কুয়ার মতো নিস্তব্ধ হয়ে গেল। আমি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম না, এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য দেখলাম ঠিক আমার সামনে রাখা ওই দলিলের সাদা কাগজটার ওপর। হালকা নীল আলোয় আমি স্পষ্ট দেখছিলাম কাগজের উপর আমার হাতের লেখা কালির অক্ষরগুলো নিজে নিজেই তরল হয়ে নড়াচড়া করতে শুরু করেছে। কালো কালিগুলো কাগজের বুক চেড়ে চোখের মতো কিলবিল করে ওপরের দিকে উঠে আসতে লাগলো। আমি আতঙ্কে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু আমি পারলাম না। আমার মনে হলো আমার শরীরের চামড়া আর মাংস কেউ একজন অদৃশ্য এক অদ্ভুত আঠা দিয়ে এই কাঠের চেয়ারটার সাথে শক্ত করে জোড়া লাগিয়ে দিয়েছে। কোনো ভূত বা ছায়া আমার পিছনে এসে দাঁড়ায়নি, এমনকি কোনো বরফ শীতল হাতের সামনের দেয়ালটা যায় আমার নিজের ছায়াটা পড়েছিল। সেটার আকৃতির নিজে নিজেই বদলাতে শুরু করলো। দেয়ালের সেই কালো ছায়াটার মাথাটা আস্তে আস্তে লম্বা হয়ে সিলিংয়ের দিকে উঠে গেল, এবং সেটার বুকের মাঝখানটা চিরে একটা বিশাল ফাঁকা গর্ত তৈরি হলো। ঠিক তখনই আমার কানের কাছে কেউ ফিসফিস করেনি, বরং আমার নিজের বুকের ঠিক মাঝখান থেকে আমার হৃৎপিণ্ডের ভেতর থেকে একটা ভারী যান্ত্রিক পুরুষ কণ্ঠ গম গম করে প্রতিধ্বনি তুলতে লাগলো। সেই আওয়াজটা আমার নিজের কানের পর্দা ফাটিয়ে মগজে গিয়ে লাগছিল। সেই অদৃশ্য কণ্ঠস্বর বলছিল, মোস্তফা, দলিল লিখে আর কতদিন বাঁচবি? আজ থেকে ঠিক 60 বছর আগে এই চৈত্র সংক্রান্তির রাতেই এই কাচারি ঘরের মাটির নিচে একটা পুরনো তামার সিন্ধুকে পুঁতে রাখা হয়েছিল। সেই সিন্ধুকের চাবিটা তোর কলমের নিবের ভেতরেই লুকানো আছে। তুই এখান থেকে নড়তে পারবি না যতক্ষণ না তুই নিজের রক্ত দিয়ে এই দলিলের শেষ পাতায় সই করছিস। এমনটা শোনার পর আমার হাতের আঙ্গুলগুলো আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে টেবিলের ওপর রাখা ধারালো মোহর কাটা ছুরিটার দিকে এগিয়ে যেতে লাগলো। আমার মনে হচ্ছিল আমি কোনো একটা শক্তির পুতুল হয়ে গেছি। ছুরিটার তীক্ষ্ণ মাথাটা যখন আমার বাঁ হাতের তালুর ওপর গিয়ে ঠেকল, তখন ব্যথার কোনো অনুভূতি ছিল না, শুধু একটা তীব্র অবশ ভাব আমার পুরো হাতটাকে অবশ করে দিচ্ছিল। আমি কোনো ধর্মীয় নাম মুখে উচ্চারণ করতে পারছিলাম না, কারণ আমার জিভটা তালুর সাথে একদম আঠার মতো লেগে গিয়েছিল। আমার চোখ দুটো দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। আমি জানতাম আর কয়েক সেকেন্ডের মধ্যে আমার নিজের হাতের ছুরিটাই আমার শরীরটাকে শেষ করে দেবে। ঠিক তখনই কাচারি বাড়ির পিছনের বড় দিঘিটার ভেতর থেকে একটা বিশাল মাছের খাই মারার বিকট শব্দ হলো ছলাৎ করে। সেই পানির শব্দের কম্পনটা মাটির ভেতর দিয়ে এসে আমার এই ঘরের মেঝেতে লাগলো, আর সঙ্গে সঙ্গেই 1 সেকেন্ডের অলৌকিক কম্পনে আমার চোখের সামনে সেই নীল আলোটা এক ঝটকায় কেটে গেল। দেয়ালের সেই দানবীয় ছায়াটা আবার আমার নিজের সাধারণ ছায়ায় পরিণত হলো। আমার জিভটা আলগা হলো। আমি একটা তীব্র চিৎকার দিয়ে চেয়ার থেকে মেঝেতে ছিটকে পড়লাম। তাকিয়ে দেখলাম টেবিলের উপর রাখা সেই দলিলের খাতাটা পুড়ে ছাই হয়ে গেছে।
আর সেই ছাইয়ের ওপর থেকে কাঁচা সুপারির পচা গন্ধটা তখন বাতাসে ভাসছিল। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ওভাবে লুঙ্গি আর খালি গায়ে কুয়াশাচ্ছন্ন মাঠের উপর দিয়ে দৌড়াতে শুরু করলাম এবং সকাল হওয়া পর্যন্ত আমি গ্রামের এক চৌকিদারের গোয়াল ঘরে খড়ের গাদার ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁপছিলাম। পরদিন সকালে যখন গ্রামের মাতব্বরেরা কাচারি বাড়িতে এসে আমার খোঁজাখুঁজি শুরু করেন এবং আমি ওনাদের রাতের ঘটনার কথা জানাই, তখন ওখানকার সবচেয়ে বয়োবৃদ্ধ লাঠিয়াল পাঁচু শেখ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন যে তিনি কাচারি ঘরে সেই মাটির মেঝের দিকে তাকিয়ে বলেছিলেন, মোস্তফা বাবু, আপনি আজ বেঁচে ফিরছেন কেবল ওই দিঘির পানির পুণ্যে। আজ থেকে প্রায় ঠিক 60 বছর আগে, অর্থাৎ 1906 সালের এই চৈত্র সংখ্যাটি রাতে এই কাচারি বাড়ির পুরনো নায়েব দাদুকে একদল ডাকাত এসে এই ঘরেই বেঁধে রেখেছিল। তারা ওনার কাছে মাটির নিচের গুপ্তধনের সিন্ধুকের চাবি চেয়েছিলেন, কিন্তু নায়েব দাদু চাবি দেননি। তাই ডাকাতরা ওনার কলম কাটার ছুরিটা দিয়েই ওনার নিজের হাত কেটে সই নেওয়ার চেষ্টা করেছিল এবং এই ঘরে ওনার মৃত্যু হয়। আজ ওনার সেই মৃত্যুর নির্মম রহস্যময় মৃত্যু ঠিক 60 বছর পূর্ণ হয়েছে।